হ্যাঁ, ওয়েভ। কি বলেছিলাম যে একটা হচ্ছে যে আমরা আপাতত যেটা নিয়ে চলবো সেটা হচ্ছে যে ওয়েভ ইজ বেসিক্যালি পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন। এবং আমরা এখন খানিকটা বুঝেও গেছি যে এইখানে পিরিয়ডিক ফাংশনটা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে টাইম। সো পিরিয়ডিক ফাংশন অফ টাইম, এটাও আমরা লিখে দিতে পারি। হুম। কারণ আমরা টাইমের রেসপেক্টেই দেখবো ফিজিক্যাল সেন্সে, কারণ আমরা তো ওয়েভ কে পড়তে চাইছি আমাদের ফিজিক্যাল কোন একটা জিনিসকে এক্সপ্লেন করার জন্য আর কি। ঠিক আছে, সো ইটস এ পিরিয়ডিক ফাংশন অফ টাইম। ঠিক আছে, তো এবার টাইমের রেসপেক্টে তার মানে কি দাঁড়াচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ টি। এই হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এবার সবচেয়ে কমন ফাংশনটা কি আমরা বলেছিলাম যে সাইন ফাংশন, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি। ঠিক আছে, এটা সবচেয়ে সিম্পল। ঠিক আছে, এটার গ্রাফ হবে এরকম। এটার গ্রাফ হবে এরকম। ঠিক আছে, হ্যাঁ, সবচেয়ে কমন সাইন ফাংশন এই বরাবর যদি থাকে টি, আর এই বরাবর হচ্ছে আমার ওয়াই। হুম। এবার এর ডিফারেন্ট প্রপার্টি নিয়ে আমরা কথা বলেছিলাম যে এই কমন সাইন ফাংশনটাকে আমরা বেসিক্যালি আরেকটু ঠিক ঠিক ভাবে লিখতে পারি একটা জেনারেলাইজ ফর্মে। সেটা কি লিখেছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে এই এটা বলেছিলাম আমরা অ্যাম্পলিচিউড, তাই তো? অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ জিরো থেকে পজিটিভ কোয়াড্রেন্টে, মানে এইদিকে এটা হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে নেগেটিভ কোয়াড্রেন্ট। ঠিক আছে, জিরো থেকে পজিটিভ কোয়াড্রেন্ট এবং নেগেটিভ কোয়াড্রেন্টে কতটা ও ও যাচ্ছে আর কি আলটিমেটলি। বা এটাকে এইভাবেও বলা যায় যে সাইন ফাংশনটা যেটা আছে আমার, সেই সাইন ফাংশনটার ম্যাক্সিমাম অ্যাকুয়ার্ড ভ্যালু অ্যান্ড মিনিমাম অ্যাকুয়ার্ড ভ্যালু কত, সেটাই হচ্ছে তার অ্যাম্পলিচিউড। ঠিক আছে, হুম। এক্ষেত্রে মানে সাইন্স ফাংশনের ক্ষেত্রে পিওর সাইন ফাংশন যেটা নিয়ে আমরা কাজ করছি সেই ধরনের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে মানে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর ভ্যালুটা সেম, শুধু সাইনটা ডিফারেন্ট। ঠিক আছে, সো এই এটা আমাকে দেবে ওয়েভটার ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে আমি বলছি অ্যাম্পলিচিউড। ঠিক আছে, তারপরে আমরা সাইনের আর্গুমেন্টের ভিতরে যদি আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওমেগা টি আছে আর একটা থিটা আছে। ঠিক আছে, এই ওমেগা টিটাকে আমরা কি বলেছিলাম যে এই ওমেগা টিটা বেসিক্যালি আমাকে সাইনের একটা অ্যাঙ্গেল দিচ্ছে, মানে ওমেগা টি আর থিটা এই পুরো আর্গুমেন্টটাই আমাকে দিচ্ছে একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, কারণ সাইনের ভিতরে অ্যাঙ্গেলই থাকে আমরা জানি। এবার এই অ্যাঙ্গেলটার ভিতরে যদি আমরা ভাবি যে এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ওমেগা টি। হ্যাঁ, ওমেগাটা ওমেগার মতো করে লিখি ওমেগা টি। ঠিক আছে, এবার এই থিটাটাকে আমরা বলছিলাম কি যে এটা হচ্ছে বেসিক্যালি ফেজ ডিফারেন্ট, এটা হচ্ছে ফেজ। ঠিক আছে, হুম। এটার মানে কি অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স বলে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে এই সাইন ওয়েভটা কোথা থেকে শুরু হচ্ছে। হুম, এই থিটার ভ্যালু যদি জিরো হয় তাহলে একদম এরকম যেরকম সেই সাইনটা এঁকেছি সেই সাইনটাই হবে আর কি। ঠিক আছে, কিন্তু যদি থিটার ভ্যালু চেঞ্জ হয় তাহলে আমরা বলেছিলাম যে এই আমাদের সেই উম, ইয়ে ফাংশনটা নিয়ে আসি এখানে, কোথায় সাইন, এইটা যদি আমাদের সাইন কার্ভ হয়, হুম, তাহলে আমরা বলেছিলাম যে থিটা কোনটাকে চেঞ্জ করে, এই যে এইটা আমি কোথা থেকে সাইনটাকে শুরু করছি। ঠিক আছে, থিটা আমাকে সেইটা দেবে। হুম, এটা এখান থেকে শুরু করছি নাকি এখান থেকে শুরু করছি সেটা দেবে আমাকে। আর অ্যাম্পলিচিউড হচ্ছে এই জিনিসটা। আর লাস্ট পরে থাকলে হচ্ছে ওমেগা আর ওমেগা টি। এই ওমেগা টির মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওমেগা পার্ট একটা টি পার্ট। হ্যাঁ, টি পার্টটা হচ্ছে বেসিক ইন্ডিপেন্ডেন্ট
ভ্যারিয়েবল যেটা নিয়েছি টাইম, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার টাইম, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। আর ওমেগাটা, এইটা হচ্ছে, এটা কি বলেছিলাম মনে আছে? বলো, কেউ একটা বলো। স্যার গ্রিক লেটার। আরে সে তো ওমেগা গ্রিক লেটার, এখানে ওমেগা মানে কি? স্যার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, ঠিক আছে। সো অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইজ হচ্ছে, ফ্রিকোয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করি নিউ দিয়ে, ঠিক আছে, নিউ। আর এর সঙ্গে ওমেগার সম্পর্ক কি, যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু নিউ, ঠিক আছে। এই 2 পাইটা মাল্টিপ্লাই করা হয়, আমরা বলেছিলাম যে এইটাকে একটা অ্যাঙ্গেলে নর্মালাইজ করার জন্য, যে পার্টটা আমরা এখন খুব একটা ডিসকাস করছি না। মোদ্দা কথা হচ্ছে যে এই ওমেগাটা আমাকে ফ্রিকোয়েন্সি সঙ্গে ডিরেক্টলি রিলেটেড, ঠিক আছে। এখানে একটা জাস্ট কনস্ট্যান্ট দিয়ে আছে, মানে এটাকে আমরা ভিজুয়ালি যদি ভাবি, দিস ইজ বেসিক্যালি ওমেগা ইজ প্রপোর্শনাল টু নিউ, দিস ইজ নট নিউ, দিস ইজ নিউ, ঠিক আছে, এটা। হুম। সো আমরা ওমেগাকে মোটামুটি এখন ফ্রিকোয়েন্সি হিসেবেই চিন্তা করব, কিন্তু আমরা জানবো যে ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো ওমেগা কি দেয়? ওমেগা দেয় হচ্ছে এইটা, যে একই টাইম ডিউরেশনের মধ্যে ও কতগুলো ফুল সাইকেল কমপ্লিট করবে, ঠিক আছে। আজকে আমরা, মানে আগের দিন আমরা ফ্রিকোয়েন্সিকে একরকম ভাবে বুঝেছিলাম, যে কি বুঝেছিলাম, যে কবার ও ওই ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে। সেটা খুব ভালো ডেফিনেশন নয়, ওটা আমরা প্রথম দিন বোঝার জন্য বুঝেছিলাম। আজকে আমরা ফ্রিকোয়েন্সিকে ডিফাইন করবো এইভাবে, ফ্রিকোয়েন্সি নিউ, ঠিক আছে। হ্যাঁ, যদিও ফাংশনে কিন্তু ওমেগা ইউজ হয়, বাট আমরা এখানে নিউটাই বোঝার চেষ্টা করি, কারণ এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো হোয়াট ইজ নিউ? নিউ ইজ বেসিক্যালি হাউ মেনি ফুল সাইকেল occurred within a unit time, ঠিক আছে, ইউনিট টাইম। ফুল সাইকেল বলতে আমরা কি বোঝাতে চাইছি? ফুল সাইকেল বলতে এই যে সাইন কার্ভটা যদি আমরা দেখি, এর কোনো একটা পার্টিকুলার ফেজ ভ্যালু থেকে, ফেজ ভ্যালু মানে আমরা বলেছিলাম যে সাইন ফাংশন আমি কোন জায়গাটায় দেখছি, সেখান থেকে সেম ফেজ ভ্যালুতে যদি পৌঁছাতে হয়, ধরো আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এই সেম জিনিসটা আবার কোথায় আসছে বলো তো? এই যে এইটা একটা কমপ্লিট সাইকেল বুঝতে হলে তো আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আবার কোথায় রিপিট করছে, কোথায় রিপিট করছে। এই এসে এই নামলো, এই উঠলো, ঠিক আছে, এইখানে এসে ওটা আবার এক জায়গায় এসে দাঁড়াচ্ছে, তাই না? এইখানের ফেস ভ্যালু যা, এখানের ফেস ভ্যালু তাই। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? স্যার তার মানে এভরি সময় ভ্যালুটা ডিফারেন্ট হবে? কিসের কিসের? মানে ভ্যালুটা ডিফারেন্ট হবে, যেমন বলছো ফেস ভ্যালু যদি সেম হয় তাহলে। মানে এক, সাইন তো পিরিয়ডিক ফাংশন। এবার হ্যাঁ। পিরিয়ডিক ফাংশন মানে কি, এই যে এই একটা ফুল সাইকেল মানে হচ্ছে সোজা কথায় এই ওয়াই এর ভ্যালুটা তো রিপিট হবে, মানে সে ফর এক্সাম্পল এখানে যদি আমি ওয়াই এর ভ্যালুটা সামথিং এ থেকে শুরু করি, তাহলে এ থেকেও কমতে 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 মাইনাস এতে গেল, গিয়ে আবার বাড়তে 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 আবার এতে এসে পৌঁছলো। এই হচ্ছে আমার একটা ফুল সাইকেল হলো, হ্যাঁ তার ঠিক মানে আছে। এটা মানে প্লাস হবে কি? সে- এ এ বলতে আমরা এই অ্যাম্পলিচিউডটাকে বলতে চাইছি, মানে আমরা যদি এই সাইন কার্ভটা এখানে দেখি, আমি যদি এখান থেকে শুরু করি, এখানে ফাংশনটার ভ্যালু কত, 0। তাহলে এই 0 থেকে বাড়ছে 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 বাড়ছে, আবার এখানে একটা 0 পৌঁছালো। এই 0টা কিন্তু আমার সেম ফেজে নেই। কেন সেম ফেজে নেই? কারণ এখানে 0 থেকে যদি একটু এগোই, ফাংশনটা ইনক্রিজ করছিল, এখানে 0 থেকে যদি একটু এগোই, ফাংশনটা ডিক্রিজ করছে। তার মানে এই দুটো যদিও 0 ভ্যালুতে 0, কিন্তু এই দুটোর ফেজ ভ্যালু সেম নয়।
আবার ফেস ভ্যালু সেম কোথায় হচ্ছে, এই গেল 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 গেল, এই গিয়ে এইখানে, এখানেও ফাংশনটা জিরোর পরে ইনক্রিজ করছিল, এখানেও ফাংশনটা জিরোর পরে ইনক্রিজ করছে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলাস দিয়ে অনেক সহজে বোঝা যায়, কিন্তু ক্যালকুলাসটা আবার ইটসেলফ কঠিন, ফলে আমরা এমনি বোঝার চেষ্টা করি। সো যে কোনো একটা মানে সাইন ফাংশনটা যে কোনো একটা ভ্যালু থেকে শুরু করে আবার সেম ভ্যালুতে ফিরে আসা, এইটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, ঠিক আছে। ফলে আমরা যদি এইখানে শুরু করি, লেটস সে এখান থেকে শুরু করি, তাহলে এইটা কোথায় গিয়ে ফিরবে, এই গেল 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 গেল, এই গেল, এই আবার যখন উঠবে এইখানে গিয়ে ফিরবে। সো দিস উইল বি মাই ফুল সাইকেল। বোঝা যাচ্ছে কি বলছি? ইয়েস স্যার। হুম। তাহলে এখানে যদি আমরা ভাবি, এখান থেকে যদি শুরু করি, এটা কোথায় গিয়ে ইয়ে হচ্ছে, এই সেম ভ্যালুটা আমি আবার কোথায় পাচ্ছি, এই যে ডিক্রিজ করছে ডিক্রিজ করছে, আবার ইনক্রিজ করছে ইনক্রিজ করছে, এখানে এসে পেলাম। তাহলে এখান থেকে এখানটা হচ্ছে আমার একটা ফুল সাইকেল হলো, ঠিক আছে। এখান থেকে যদি আমি শুরু করি, এর ফুল সাইকেলটা কোথায় হবে? এটা আমি জানি স্যার, থার্ড লাইনে। হ্যাঁ, মানে এখান মানে আমি যদি এই ভ্যালু থেকে শুরু করি, কিছুই না, আমি একটা স্ট্রেট লাইন টেনে দেবো। হুম। এই স্ট্রেট লাইনটা যেখানে যেখানে ক্রস করবে এবং যেখানে ওই ভ্যালুটা স্ট্যাটাস সেম হবে, যদি আমি এখানে নিই, এখানে যদি করি, এখানে আমি পার্মানেন্ট কালি দিয়ে দেখাই, যদি আমি এই ভ্যালুটা থেকে শুরু করি, আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, তাহলে এটা এখানে ক্রস করছে, এখানে ক্রস করছে, এখানে ক্রস করছে। হুম। এবার তাহলে কোনটা হবে? ঠিক আছে, তিনটে ভ্যালু আছে, মানে তিনটের মধ্যে একটা তো স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু এটা হবে না। কেন এটা হবে না? তার কারণ হচ্ছে, যদিও এখানে ফাংশনটার ভ্যালুটা সেম, এরও এখানে যা ভ্যালু, এরও এখানে তাই ভ্যালু, কিন্তু এখানে ফাংশনটার অ্যাপ্রোচটা সেম নয়। অর্থাৎ আমি যদি এই পয়েন্টটার পর একটুখানি পরের পয়েন্টের সামনে এগোই, ফাংশনটা ডিক্রিজ করবে, এখানে কিন্তু ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। কিন্তু এইখানে যদি দেখি, এখানে ফাংশনটার ভ্যালুও সেম, ফাংশনটার অ্যাপ্রোচও সেম। তাই এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হচ্ছে আবার সিমিলার পয়েন্ট, তাহলে এখান থেকে এখানে হচ্ছে আমার একটা ফুল কমপ্লিট সাইকেল, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভেলে, ঠিক আছে, কতবার ওই ওয়েভটা কতবার ফুল সাইকেল কমপ্লিট করছে, দ্যাট ইজ কল ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা তো এমনি আমরা আগের দিন বুঝেছিলাম যে, লেটস সে আমাদের ক্লাস, আমি যদি এমনি এগুলো বাদ দিই, অনলাইন ক্লাস ওই টুক করে যেগুলো হয় ওগুলো বাদ দিই, ওগুলো তো অন্য ক্লাসের মেকআপে হয়, কিন্তু আমাদের মোটামুটি ক্লাসের ফ্রিকোয়েন্সি কি, সপ্তাহে একটা, ঠিক আছে। সো দের ইজ এ টাইম থিং, ইউনিট টাইম। আমি এক সপ্তাহ নিচ্ছি পার উইক, তাহলে পার উইকে আমরা কবার রিপিট করছি? একবার। এটা যদি কেউ মান্থের রেসপেক্টে দেখতে চায়, তাহলে সে বলবে যে পার মান্থে 4 বার, ঠিক আছে। সো ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। হ্যাঁ, আমরা ইংরেজি ভাষাতেও ব্যবহার করি যে, লেটস এ কোনো একটা ক্লাস, যেগুলো তোমাদের ওই কিছু হয় না, কি বলে এগুলোকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্লাস টাইপের যেগুলো হয়, হ্যাঁ, ওয়ার্ক এডুকেশন। তো ওয়ার্ক এডুকেশন হয়তো গোটা সপ্তাহে একটা ক্লাস থাকে, কিন্তু একটা ইংলিশ বা ম্যাথামেটিক্স এর ক্লাস প্রায় প্রতিদিন থাকে। সো দ্য ইংলিশ পিরিয়ড ইজ মোর ফ্রিকুয়েন্ট দেন দ্য ওয়ার্ক এডুকেশন পিরিয়ড, এটা তো আমরা বলি, তাই তো। এখানেও ফ্রিকুয়েন্ট বলতে ওইটা বোঝানো হচ্ছে যে একই ইউনিট অফ টাইমে ওই ঘটনাটা, ওই ইভেন্টটা কতবার রিপিট করছে। হ্যাঁ, এইখানে আমরা যদি এবার ওয়েভের ক্ষেত্রে নিয়ে চলে আসি, তাহলে একটা ফুল সাইকেল আমরা আগে বুঝলাম যে ফুল সাইকেল কি করে ডিটেক্ট করব, তারপরে আমাকে বুঝতে হবে যে একটা ইউনিট টাইমের মধ্যে ওই ফুল সাইকেলটা কবার রিপিট করছে। ইন স্ট্যান্ডার্ড ফিজিক্স, ফিজিক্যাল সেন্স, এই ফ্রিকোয়েন্সির ইউনিটটা হচ্ছে হার্জ, ঠিক আছে। হার্স, হার্স বলে একজন সায়েন্টিস্ট ছিল, তার নামে হার্স। এখন এই হার্স দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, দিস হার্স ইজ বেসিক্যালি সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। সো ইফ আই সে দ্যাট দ্যাট সামথিং, মানে আমি যদি বলি যে কোন একটা মিউজিক নোট বাজছে, কোন একটা সাউন্ড বাজছে, আমি বললাম যে এই ফ্রিকোয়েন্সিটা না 50 হার্টজ লেটসে, ঠিক আছে। যদিও 50 হার্টজ এর সাউন্ড আমরা শুনতে পাই না, ঠিক আছে, আমাদের রেঞ্জের বাইরে ওটা। তো 50 হার্টজ যদি আমি বলি, তার মানে হচ্ছে সোজা কথায়
ওই যে ওয়েভটা ওই সাউন্ডটাকে তৈরি করছে সেই ওয়েভটা 50 টাইমস ফুল সাইকেল কমপ্লিট করছে পার 1 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? ফ্রিকোয়েন্সি বোঝা গেল? ফ্রিকোয়েন্সি থেকে কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা আমরা এই ওয়েভের ইকুয়েশনে দেখতে পাইনি, কিন্তু আমাদের এটা দরকারি, সেটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে ওয়েভ লেন্থ। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ল্যামদা দিয়ে। দিস ইজ কল্ড ল্যামদা। ঠিক আছে, দিস সিম্বল ইজ কল্ড ল্যামদা, এগেইন গ্রিক লেটার। ঠিক আছে, ওয়েভ লেন্থ কে কিভাবে ডিফাইন করা হয়? নাথিং, একটা ফুল সাইকেল করলে একটা, হ্যাঁ হ্যাঁ, এই ল্যাম্পটা কি? ল্যামদা একটা গ্রিক লেটার। ওকে। ঠিক আছে, এটা ওয়েভ লেন্থ কে ল্যামদা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এই লেখে হচ্ছে এইভাবে, এই দিস ইজ স্মল ল্যামদা, দিস ইজ স্মল ল্যামদা, আর ক্যাপিটাল ল্যামদাটা হচ্ছে এটা, দিস ইজ ক্যাপিটাল ল্যামদা। ঠিক আছে, তো যাই হোক, ওয়েভলেন্থ হচ্ছে একটা ওয়েভ, এই যে আমরা বলছি ফুল সাইকেল কমপ্লিট করছে, কিন্তু এই ফুল সাইকেল কমপ্লিট করার ক্ষেত্রে আমি যদি আবার একটা সাইন কার্ভ আঁকি, ধর এরকম একটা সাইন কার্ভ আছে। এখন এইখানে এই যে আমরা বলছি ফুল সাইকেল, তার মানে এখান থেকে শুরু করে এইটা যদি টানি এইখানে অব্দি। ঠিক আছে, তাহলে এই যে ফুল সাইকেলটা তৈরি হলো, এটা তো এরকম কার্ভি ওয়েতে ফুল করলো। হুম, কিন্তু এই কার্ভি ওয়েতে করার জন্য এই ওয়েভটা লিনিয়ারলি কতটা ট্রাভেল করলো আমরা খুব সহজেই বলতে পারি যে বেসিক্যালি এখান থেকে এতটা, তাই তো? দিস ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স traveled by the wave during its one full cycle. ঠিক তো? লিনিয়ারলি এতটা ডেভেলপ করলে এটা এটা বুঝতে সমস্যা আছে কোনো? না স্যার। Okay, so this distance is called wavelength. ঠিক আছে, this distance is called wavelength. So একটা ফুল সাইকেল কমপ্লিট করলে একটা ওয়েভ লিনিয়ারলি যতটা প্রোগ্রেস করে সেটাই হচ্ছে তার ওয়েভলেন্থ। ক্লিয়ার? তাহলে ওয়েভলেন্থের ইউনিট কি হবে? স্যার আই থিঙ্ক মিটার। হুম, স্যার মিটার। লেন্থের ইউনিট, ঠিক ঠিক, মিটার অর সেন্টিমিটার, হোয়াট এভার। ঠিক আছে, নাও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা ওয়েভের ভেলোসিটি ক্যালকুলেট করব। সো নেক্সট হচ্ছে ভেলোসিটি অফ আ ওয়েভ। ঠিক আছে, ভেলোসিটি অফ আ ওয়েভ কি করে করা যেতে পারে? ভেলোসিটি বের করা সিম্পল ব্যাপার, যে আমার কাছে একটা ওয়েভ আছে, ঠিক আছে, নাও এই ওয়েভটা এই যে ওয়েভটা আছে, এই ওয়েভটার আমরা যেগুলো জানি সেগুলো বুঝে ফেলি, যে
এখান থেকে এই অবধি একটা ফুল সাইকেল। এবার এরকম কতগুলো ফুল সাইকেল হচ্ছে, লেটস সে এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ইকুয়াল টু নিউ হার্স। এই নিউ হার্স মানে কি? স্যার মানে মিউটা হচ্ছে ফুল সাইকেল কভার করে 1 সেকেন্ড। ভেরি গুড। এবং ও একটা ফুল সাইকেল কভার করলে পরে এখান থেকে এখানের যে লিনিয়ার ডিস্টেন্সটা বা এখান থেকে এখানের যে লিনিয়ার ডিস্টেন্সটা একই হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ল্যামডা মিটার, লেটস সে, ঠিক আছে? ল্যামডা মিটার। এবার এখান থেকে কি আমি ভেলোসিটি বের করতে পারবো ওয়েভটা? দিস ইজ দ্য ওয়েভলেন্থ। এখান থেকে কি আমরা ভেলোসিটি বের করতে পারবো? হ্যাঁ স্যার। কিভাবে পারবো বলো? স্যার ওয়েভলেন্থ বাই টাইম। ওয়েভলেন্থ বাই টাইম, কিন্তু টাইম তো আমাকে কেউ বলে দেয়নি, মানে টাইম তো জানি না আমি। স্যার ফ্রিকোয়েন্সিটা তো জানি। এক্স্যাক্টলি, তাহলে ফ্রিকোয়েন্সি থেকে কি করে বের করবো? স্যার ওটা ইনভার্স করে দিতে হবে। ওকে, মানে এটাকে আমরা সিম্পলি ভাবি ইউনিটারি মেথড। হ্যাঁ, যে এই এই যে ফ্রিকোয়েন্সি, এই মানে আমাকে ভেলোসিটি বের করতে গেলে কি করতে হয়? ভেলোসিটি মানে হচ্ছে সোজা কথা ডিস্টেন্স ট্রাভেলড। না স্যার, ডিসপ্লেসমেন্ট। সেটা ভেক্টরের সেন্সে, আমরা এখানে মানে ওই ডিরেকশন ইত্যাদি ম্যাটার করছে না, ঠিক আছে? সো ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? হ্যাঁ, এটা তুমি তোমার যদি মানে আপত্তি থাকে তাহলে তুমি ভেলোসিটিকে স্পিড হিসাবেও চিন্তা করতে পারো, মানে কিচ্ছু যায় আসে না। মানে এখানে আমরা ভেলোসিটির ডাইরেকশন নিয়ে খুব একটা বদার নই। আচ্ছা তো ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টাইম, এইটা। হ্যাঁ, এমনি খেয়াল করে দেখো, আমরা এখানে ডিস্টেন্স বলতে লিনিয়ার ডিস্টেন্স বলতে চাইছি। সো লিনিয়ার ডিস্টেন্স ইজ বেসিক্যালি দ্য ডিসপ্লেসমেন্ট, তাই না? যে কোনো দুটো পয়েন্টের মধ্যে লিনিয়ার ডিস্টেন্স ইজ বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট। সো ইমপ্লিসিটলি বলাই আছে যে ওটা। তাহলে আমার আমার পার ইউনিট টাইমে ওয়েভটা কতটা ডিস্টেন্স কভার করে সেটা আমাকে জানতে হবে। তো সেটা জানার সবচেয়ে ভালো উপায় কি না, আমি ফ্রিকোয়েন্সি জানি। হ্যাঁ, সো ফ্রিকোয়েন্সি যদি নিউ হার্স হয়, এইমাত্র সোহম বললো, কি বললো, যে তার মানে নিউ টাইমস ও ফুল সাইকেল কভার করে 1 সেকেন্ডে, ঠিক আছে? তাই তো? হ্যাঁ সো আমরা যদি লিখি যে নিউ টাইমস ফুল সাইকেল ইন 1 সেকেন্ড, আবার একটা ফুল সাইকেল কভার করলেও লিনিয়ারলি কতটা ডিস্টেন্স ট্রাভেল করে? স্যার 1 বাই মিউ। না, সরি ল্যামডা। ল্যামডা, ঠিক আছে? সো ফর ওয়ান ফুল সাইকেল linear distance traveled traveled by the wave is equal to lambda meter। তাহলে এবার এবার আমরা কি এই দুটোকে একসাথে করে এখান থেকে ভেলোসিটি বের করতে পারি? স্যার তাহলে আমাদের করতে হতো যে ফর মিউ টাইমস ফুল সাইকেল লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ওয়েভ ইজ ল্যামডা ইনটু মিউ মিটার। ল্যামডা ইন্টু মিউ, খতম, টাটা বাই বাই। ওটা হচ্ছে বাই 1। হ্যাঁ, বাই 1, মানে সেটা তো ভেলোসিটি রেসপেক্টিভ ভাবলে আমি তাহলে তাহলে 1 সেকেন্ডেও নিউ টাইমস ফুল সাইকেল করে, আবার ওয়ান ফুল সাইকেলের জন্য ল্যামডা ডিস্টেন্স এগিয়ে যায়। সো in 1 second the distance traveled by the wave is equal to basically nu into lambda, তাই তো? nu into lambda। সো পার ইউনিট টাইমেও ডিস্টেন্স ট্রাভেল করছে nu into lambda, and we can তার মানে এর ভেলোসিটি হলো ভেলোসিটি is equal to nu into lambda। দেখো ক্লিয়ার কিনা? is it clear or not? So not clear. কোন জায়গাটা?
না মানে মিউ ইন্টু ল্যামডা কোথায় পেলে? এই যে সোহম বুঝেছে, সোহম বোঝাও। বোঝাও বোঝাও, পারবে, তুমি বুঝেছো, আমি জানি। আরে হ্যাঁ স্যার, আমি মিউট করে বলছি। না না, মিউট করে না, আমরাও শুনবো। আমি বুঝিনি তো, আমি বুঝিয়ে ভুলে গেছি আবার। স্যার তাহলে আপনি বোঝালেন কি করে? বোঝানোর সময় মনে ছিল, তারপর ভুলে গেছি। আচ্ছা স্যার, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। হুম। তো ও হচ্ছে একটা ফুল সাইকেল কমপ্লিট করার জন্য ল্যামডা ডিস্টেন্স যায়, ঠিক। আর ওর ওয়ান ফুল সাইকেল কভার করতে হচ্ছে লাগে 1 সেকেন্ড। না মানে মিউ মিউ। মিউ, হ্যাঁ মিউ টাইমস ফুল সাইকেল করার জন্য লাগে 1 সেকেন্ড। হুম হুম। তো যদি 1 সেকেন্ডে, তাহলে তো ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ হবে হচ্ছে মিউ ইন্টু ল্যামডা। আমার সোহিনী কি নতুন কিছু পেলে নাকি আমি আরেকবার বলবো? স্যার আপনি মানে মিউটা কোথা থেকে এলো ওটা বুঝতে পারিনি। মিউ তো ওর ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি মিউ। হ্যাঁ, তো তারপরে সেটা নিয়ে আবার কিভাবে ফ্রিকোয়েন্সি মানে কি? আমরা একসাথে কই, ফ্রিকোয়েন্সি মানে কি? একটা টাইম ইন্টারভেলে কতবার রিপিট করছে একটা ফাংশন? ভেরি গুড, ভেরি গুড। আর একবার রিপিট করলে পরে ও কতটা লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল করে? ল্যামডা। ল্যামদা। এবার ভেলোসিটি মানে কি? ইউনিট টাইমে ও কতটা লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ। সো যদি একটা ওয়েভ 1 সেকেন্ডে নিউ ফুল সাইকেল করে, আর একটা ফুল সাইকেলে ও ল্যামদা এগিয়ে যায়, তাহলে ও 1 সেকেন্ডে টোটাল কত এগোবে? ও ল্যামডা ইন্টু, ঠিক আছে। ঠিক আছে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। ঠিক আছে, আমাদের এটা কাজে লাগবে। হ্যাঁ। তো ওয়েভ এর পার্ট আমরা গুটিয়ে ফেলেছি, আমরা ওয়েভ সম্পর্কে যাবতীয় যা কিছু জানা জেনে ফেলেছি মোটামুটি। আমাদের এখানে কাজ চলে যাবে, তারপর আবার যখন নতুন কিছু জানতে লাগবে জানবো। ঠিক আছে। তো কোনো প্রশ্ন আছে ওয়েভ নিয়ে? না থাকলে আমরা এর পরের পার্টে এগোবো। এবং খেয়াল করে দেখো, এই যে নিউ ইনটু ল্যামডা, এটার যদি আমরা ডাইমেনশন অ্যানালিসিস করি তাহলে এটা ভেলোসিটি আসবে। খেয়াল করে দেখো, নিউ ইনটু ল্যামডা, নিউ এর ডাইমেনশন কি? স্যার হার্টজ। হার্জ মানে ডাইমেনশন বলেছি, 1/টাইম। মানে 1/টাইম, মানে টি টি ইনভার্স, তাই তো? আর ল্যামডার ডাইমেনশন কি? স্যার মিটার। ডাইমেনশন লেন্থ। length. So it is L t to the power minus 1, which is velocity dimension. ওকে, তাহলে সব দিক দিয়ে আমরা দাঁড়াতে পারলাম, এটার ইউনিটটা মিটার হবে। ওকে, এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখানে স্পেসিফিক একটা ওয়েভ নিয়ে কথা বলছি, ঠিক আছে? এন্ড দ্যাট ওয়েভ ইজ, মানে স্পেসিফিক টাইপ অফ ওয়েভ, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এন্ড হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? ইট ইজ বেসিক্যালি ওই যে আমরা ম্যাক্সওয়েলের থিওরি ইউজ করে যেটা পেয়েছিলাম, যে যদি একটা চার্জ পার্টিকেল উইথ অ্যাক্সেলারেশন মুভ করে, তাহলে ওর চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড সব মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি একটা সেলফ সাস্টেইনড রেডিয়েশন জেনারেট করবে, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে। তার মানে সোজা কথায়, যদি একটা চার্জ, দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল চার্জ, এ যদি উইথ অ্যাক্সিলারেশন মুভ করে, উইথ অ্যাক্সিলারেশন, দেন এ বেসিক্যালি এর এনার্জিটা রেডিয়েট করবে অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। ওয়েভ অনেক ধরনের হয়, এই অনেক ধরনের আবার অনেক ধরন হয়। ঠিক আছে। সাউন্ড ওয়েভ, ডিফারেন্ট লাইট ওয়েভ এন্ড অল দ্যাট।
আবার ওয়েভকে আরেক ক্যাটাগরিতে ভাবলে স্ট্যান্ডিং ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড অল দ্যাট। সো দিস ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এইটাই সব থেকে কি বলবো গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ওয়েভ বলা যেতে পারে, ঠিক আছে? মানে এটাকে গুরুত্বপূর্ণ বললে বাকিগুলোকে আমি কম গুরুত্বপূর্ণ বলছি তা নয়, কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ সামথিং, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা একটা ফান্ডামেন্টাল ফোর্স, ফলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও একটা ভীষণ ভাস্ট ব্যাপার আর কি, ঠিক আছে? তো একটা মুভিং চার্জ পার্টিকেল উইথ অ্যাক্সিলারেশন, সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েট করে, এবং এই ওয়েভ রেডিয়েট করার মধ্যে দিয়ে আসলে সে তার এনার্জিকে রেডিয়েট করে। এটার একটা এক্সাম্পল আমি পরে দেখছি। তার মানে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমরা কি কি পাবো? ইট মাস্ট হ্যাভ আ ভেলোসিটি, তাই তো? ইট মাস্ট হ্যাভ আ ফ্রিকোয়েন্সি, ইট মাস্ট হ্যাভ আ ল্যামডা, তাই তো? অলসো ইট মাস্ট হ্যাভ আ, যেটা আমরা এখনো পড়িনি, একটু পরে পড়বো, ইট মাস্ট হ্যাভ আ এনার্জি। এনার্জি, কারণ আমরা কি বলছি যে একটা চার্জ পার্টিকেল সে মুভ টুভ করার জন্য তার মধ্যে থাকা এনার্জিকে সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে রেডিয়েট করে দিচ্ছে। তার মানে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটারও তো একটা এনার্জি থাকবে। সো দেয়ার মাস্ট বি সাম ওয়ে টু ক্যালকুলেট অর এস্টিমেট দ্যাট এনার্জি। সেটা আমরা এখনো শিখিনি। ওয়েভের এই এনার্জি ক্যালকুলেশন পার্টটা আমরা এখনো শিখিনি, শিখবো। এই অবধি কোনো সমস্যা আছে কিনা বলো? আছে সমস্যা? না। ওকে, সো আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে খুব ইউনিক ব্যাপার। যেমন অন্যান্য যত ওয়েভ হতে পারে, সেই ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটি ডিফারেন্ট ডিফারেন্ট হবে আর কি, হতে পারে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, অল টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি একটা ফিক্সড ভ্যালু আছে, ঠিক আছে? যদিও সেটা কোন মিডিয়ামে বলে দিতে হবে, আমি বললেই তোমরা জানো অলরেডি, ঠিক আছে? সেটা হচ্ছে যে ফর ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে ঠিক লিখলাম, VACCUME, ফর ভ্যাকুয়াম the velocity of all types বলতে আমি বলতে চাইছি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, different wavelength, it doesn't matter. All types of electromagnetic wave have constant velocity, ঠিক আছে? given by c, and c is equal to 3 into 10 to the power 8 meter second. So এটা কার স্পিড? So light. লাইটের। সো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন লাইট বলতে তোমরা মানে আমার কাছ থেকে হয়তো খানিকটা শুনেছো, বা অন্য কোথাও থেকে শুনে এখন হয়তো খানিকটা আইডিয়া হতো, বাট ইন জেনারেল লাইট বলতে আমরা বুঝি ভিজিবল লাইট, ঠিক আছে? সো ইন জেনারেল লাইট মিনস আর কি ভিজিবল লাইট, তাই তো? কিন্তু এই যে সি বলে আমরা যে লাইটের ভেলোসিটি বলি, এটা কিন্তু শুধু ভিজিবল লাইটের কথা বলা হচ্ছে না, রেদার গোটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, অর্থাৎ এই যে আমি বললাম ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে আর কি, এই ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে একটা ভেরি ন্যারো প্রপোর্শন আছে, যেটা অ্যাকচুয়ালি তোমার ভিজিবল মানে হিউম্যান আইতে ভিজিবল, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো যে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটিটা আমরা ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে? সেহেতু একটা মানে মজার জিনিস ঘটবে, ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা আমি রেকর্ডিংটা একটু পজ করছি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, ঠিক আছে? তোমরাও যাওয়ার হলে যেতে পারো। বেশ বেশ, যাই হোক। হ্যাঁ, একটা কমা দিতে হবে, কমা, বুঝেছো? কমা না দিলে মিনিং চেঞ্জ হয়ে যায়, পাংচুয়েশনের মানে আছে। যাই হোক, হ্যাঁ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ইন জেনারেল লাইট মিনস ভিজিবল লাইট। কিন্তু ভিজিবল লাইট হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুবই ন্যারো একটা পোর্শন। এটা আমি এটা বলে আমি কি বোঝাতে চাইছি যে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে এই যে সি, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ক্ষেত্রে স্পিডটা ফিক্সড, ফলে সি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামদা, তাই তো? Yes, নিউ sir. ইন্টু ল্যামদা। তাহলে যেহেতু সিটা ফিক্সড, দিস ইজ আ কনস্ট্যান্ট, নিউ আর ল্যামদার একটা রিলেশন এক্সিস্ট করে। এবং সিরিজ মানে এখানে নিউ আর ল্যামদা এই দুটোকে আলাদা করে বলার কিছু নেই, একটা বললে অটোমেটিক্যালি আমি আরেকটা জেনে যাব, বিকজ আমরা ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা আমরা জানি সবসময় সি। ফলে আমি যদি ফ্রিকোয়েন্সি বলি তাহলে তুমি টুক করে ল্যামদা বের করে নিতে পারবে, আবার ল্যামদা বললে ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারবে, ঠিক আছে? ফলে যে কোনো একটা দিয়ে বললেই এনাফ। এবার আমি ল্যামদা দিয়েই বলছি আপাতত, ঠিক আছে? ওটা দিয়ে ভিজুয়ালাইজ করা সোজা। সেটা হচ্ছে যে ল্যামদার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ক্ষেত্রে এই ল্যামদার একটা আপার ভ্যালু, একটা লোয়ার ভ্যালু আছে, ঠিক আছে? আপার ভ্যালু অ্যান্ড একটা লোয়ার ভ্যালু আছে, এবং এই গোটা রেঞ্জটা জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ একটা স্মলেস্ট ল্যামদা থেকে, বা অ্যাকচুয়ালি একটা হাইয়েস্ট ল্যামদা থেকে একটা লোয়েস্ট ল্যামদায়, ঠিক আছে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা রয়েছে। বলতো যার ল্যামদা ছোট হবে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে না কম হবে? স্যার, যার ছোট হবে তার তো বেশি হবে। তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, তাই তো? ঠিক, একদম ঠিক। সো আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ল্যামদার রেসপেক্টেই গোটা জিনিসটাকে দেখতে চাইছি, যাতে ওটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। ফ্রিকোয়েন্সি রেসপেক্টেও দেখা যায়, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো আমরা যদি ভ্যালুগুলো দেখার জন্য এক সেকেন্ড, আমি ছবি দেখাচ্ছি, তার আগে আমি হাতে লেখার চেষ্টা করি। বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এরকম একটা ছবি যদি আঁকি, যা, মানে স্যার, ওটা তো নাইকে হয়ে গেছে। নাইকি, ঠিক ঠিক, নাইকি। আচ্ছা দেখি সাইন ওয়েভ ইউজ করি আঁকা যায় কিনা। না, এটা একে সময় নষ্ট করে লাভ নেই। মানে বেসিক্যালি ল্যামদার লোয়ার ভ্যালুটা হচ্ছে তোমার মোটামুটি 10⁻³ মিটার মতো, ঠিক আছে? সো ল্যামদা ভ্যালুটা হচ্ছে 10⁻³ মিটার থেকে, এটা হচ্ছে হাইয়ার ভ্যালু, সরি, ল্যামদার হাইয়ার ভ্যালু। এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে সেটা হচ্ছে 10⁻⁻12, ঠিক আছে?
10⁻⁻12 মিটার পর্যন্ত, ঠিক আছে। এটাকে আরো স্পেসিফিক্যালি ভালো করে লেখার পদ্ধতি হচ্ছে ল্যামদা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, সরি, লেস দেন অর ইকুয়াল টু 10⁻³ মিটার, গ্রেটার দেন অর ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। এটা হচ্ছে আমাদের গোটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে। দিস ইজ মাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার এইখানে ডিফারেন্ট ডিভিশন আছে, যেমন ধরো এই যে 10⁻³ মিটার থেকে মোটামুটি 10⁻, মানে 10⁻³ মিটার মানে কত, 1 কিলোমিটার। 1 কিলোমিটার থেকে মোটামুটি 1 মিটার, এই রেঞ্জটা হচ্ছে বেসিক্যালি রেডিও ওয়েভ, ঠিক আছে। এবার আমরা একটা ছবি আনার চেষ্টা করি। হুম, এই ছবিটাই ভালো নাকি আর কোনো ছবি আছে ভালো? এই ছবিটা ভালো। এবার এই ছবিটাকে যদি আমরা একটু বড় করে নিই, এই ছবিটাকে পরেরটা এনে রাখি এবং এটাকে বড় করে দিই। এই ছবিটা আমরা যদি ভালো করে দেখি, যে এইখানে আমরা দেখতে পাবো, দেখো 10⁻² থেকে দিয়েছে, মোটামুটি আরেকটু রেঞ্জটা যায় 10⁻³ অব্দি। তাহলে এই 10⁻, তাহলে এইদিকে হচ্ছে লঙ্গার ওয়েভলেন্থ। আমরা এইটাই আঁকার চেষ্টা করছিলাম, এইটা দেখেও বুঝতে পারছি যে এখানে ওয়েভলেন্থটা অনেক বড়। মানে এই ভ্যালু থেকে এই ভ্যালু আসছে অনেকটা বড় ওয়েভলেন্থ। যত আমরা এদিকে যাচ্ছি, এখানে যদি যাই ওয়েভলেন্থটা অনেক ছোট, তার মানে এইদিকের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আমরা দেখতেও পাচ্ছি এখানে খুবই স্মল টাইম গ্যাপের মধ্যে অনেকবার ফ্লাকচুয়েট করেছে, এখানে অতটা করেনি। সো লঙ্গার ওয়েভলেন্থ থেকে আমরা শর্টার ওয়েভলেন্থের দিকে যাচ্ছি, ঠিক আছে। হুম তো মোটামুটি 10⁻³ থেকে 10⁻1 বা 10⁻0, আমরা যদি 10 এর রেসপেক্টে লিখতে চাই, এই রেঞ্জটা হচ্ছে আমার রেডিও ওয়েভ, ঠিক আছে। আমরা এই উপরে উপরে লিখে দিই 10⁻³ থেকে 10⁻0 এত মিটার, ঠিক আছে। আমি 10⁻0টা ইচ্ছা করে লিখলাম, ওটা বেসিক্যালি 1 মিটার বোঝাতে চাইছি আমি, ঠিক আছে। এই রেঞ্জটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, অর্থাৎ এই যে আমি তোমার সাথে মোবাইলে কথা বলি, বা FM রেডিও যে চলে গাড়িতে, বা আগে বাড়িতেও চলতো, বা ইভেন আমাদের ইন্টারনেট সিগন্যাল 5G, এগুলো সবই হচ্ছে এই রেঞ্জটার মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জটার মধ্যে। অর্থাৎ এইগুলো সবকটারই ওয়েভ লেন্থ কয়েক কিলোমিটার থেকে শুরু করে কয়েক মিটার, এই রেঞ্জে, ঠিক আছে। এবার এটার মধ্যে আবার সাব ডিভিশন আছে, সেই সাব ডিভিশন আমাদের এখন লাগবে না। যেমন তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ছবি যদি বের করো, দেখবে যে ওতে থাকে যে শর্টার রেডিও ফ্রিকোয়েন্সি, লঙ্গার রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এদের প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। যদি আমাকে ধরো স্পেসের সাথে কমিউনিকেট করতে হয়, তাহলে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আমি ইউজ করব। আবার যদি FM রেডিও শুনতে হয়, যেটা একটা একটা শহরের মধ্যেই কোথাও থেকে ব্রডকাস্ট হবে এবং শহরের বাকি লোকজন শুনবে, সেটা আরেক ধরনের। কিন্তু এই রেঞ্জটা হচ্ছে, এটা এই গোটা রেঞ্জটা হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে। তারপরে চলে এসো যে মোটামুটি 1 মিটার থেকে 10⁻³ মিটার অব্দি, ঠিক আছে। হ্যাঁ, ইট ইজ মাইক্রোওয়েভ, ঠিক আছে। সো 1 থেকে 10⁻, মানে এই রেঞ্জ গুলো কিন্তু খুব শার্প নয়। হ্যাঁ, আমি 10⁻³ বলছি মানে একেবারে 10⁻³ থেমে যাবে তা নয়, ঠিক আছে। মাইক্রোওয়েভ থেকে এগুলো দেখতেই পাচ্ছি, যেটা কন্টিনিউয়াস
জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ফলে আমরা এখানে খুব ডিসক্রিটলি কাটতে পারবো না যে এত পর্যন্তই মাইক্রোওয়েভ, তারপরে আর মাইক্রোওয়েভ নয়, তা নয়। মোটামুটি আমরা রেঞ্জটা বোঝার চেষ্টা করছি যে 1 থেকে 10⁻³ -4 এই রেঞ্জটা হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনফ্রারেড। মাইক্রোওয়েভ কোনটা তাহলে? মাইক্রোওয়েভ হচ্ছে আমাদের ওই মাইক্রোওয়েভ বাড়িতে আছে সবারই, আশা করি আমরা এখানে যারা আছি, মানে আমার বাড়িতে আছে, বাকিদের বাড়িতেও আশা করি আছে। তো আছে তো মাইক্রোওয়েভ? স্যার হুম আমাদের বাড়িতে নেই। নেই মাইক্রোওয়েভ, আচ্ছা। মাইক্রোওয়েভ হচ্ছে বেসিক্যালি এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করে। তারপরে হচ্ছে 10⁻⁻4 থেকে 10⁻⁻6 এই রেঞ্জটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে আমরা ওই যে যেটাকে আমরা বলি না থার্মাল ইমেজিং বলি, তো বা ওই কোভিড এর সময় একটা ছোট্ট বন্দুকের মতো জিনিস ছিল যেটা দিয়ে বডিতে টাচ না করে টেম্পারেচার মাপা যেত, মনে আছে? সব ওই শপিং মল টলে গেলে পরেই মাপতো, দেখোনি কেউ হ্যাঁ স্যার কোভিড এর দেখেছি। সময়? হ্যাঁ হ্যাঁ, দ্যাট থিং ইউজেস ইনফ্রারেড। ইনফ্রারেড আরো অনেক জায়গায় ইউজ হয়, যেমন ধরো আমাদের টিভির রিমোটে, বিশেষ করে একটু ওল্ডার রিমোটে। এখন আমি দেখছি নতুন স্মার্ট টিভি গুলোতে ওই রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে রিমোট আর কি। তাতে যেটা হয় যে ডিরেক্টলি রিমোটটাকে টিভির দিকে পয়েন্ট আউট না করেও রিমোটে কাজ করানো যায় রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে। কিন্তু আগে যেটা হতো সেটা হচ্ছে যে ইনফ্রারেড ইউজ করা হতো। আগে মানে কি, মানে এখনো অনেক টিভিতে, বেশিরভাগ টিভিতে ইনফ্রারেড ইউজ করা হয়, দেখবো অনেক মোবাইলেও থাকে। আগে মাঝখানে রেডমির মোবাইলে দিত আইআর ব্লাস্টার, ঠিক আছে, যেটা দিয়ে তুমি রেডমির মোবাইল দিয়ে তোমার এসি ইত্যাদি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারতে, ঠিক আছে? সো ইনফ্রারেড ইজ বেসিক্যালি 10⁻⁻4 থেকে 10⁻⁻6 এই রেঞ্জটা, ঠিক আছে? এখানে একটা জিনিস বলে রাখার, সেটা হচ্ছে আমরা এনার্জি নিয়ে কিছু কথা বলিনি, কিন্তু এখানে জাস্ট আমি বলে রাখছি আপাতত যে এনার্জি অফ ওয়েভ, এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যে কোনো ওয়েভই, ঠিক আছে, এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? দ্যাট মিনস এনার্জি, হ্যাঁ Sir, বলো বলো। light is a form of energy in a wave. লাইভ ইজ এ ফর্ম অফ Energy in a wave. দুটোই, মানে ফর্ম অফ এনার্জি মানে কি, এনার্জি কি? লাইট ইজ এ ওয়েভ হুইচ ক্যারিজ এনার্জি, ঠিক আছে? মানে এনার্জির সাথে ওয়েভের কোনো কনফ্রন্টেশন নেই, বরং যেটার সাথে কনফ্রন্টেশন আছে, যেটা আমরা এই চ্যাপ্টারে একটু পরে গিয়ে পড়বো, সেটা হচ্ছে যে পার্টিকেল আর ওয়েভ। আমরা দেখবো যে সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যে ইলেকট্রনকে একটা পার্টিকেল হিসেবে বলে আসছি, আমরা দেখবো যে ইলেকট্রনের একটা ডুয়েল ক্যারেক্টার থাকবে। ইলেকট্রন কখনো ওয়েভ, কখনো পার্টিকেল। এই নিয়ে বিস্তারিত কথা বলবো ওখানে, এখানে বলছি না। তাই লাইটের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে লাইটেরও কিন্তু একটা পার্টিকেল আছে যেটাকে আমরা বলি ফোটন, যেখান থেকে ফটোসিনথেসিস কথাটা এসছে, ফটোগ্রাফি কথাটা এসছে, ঠিক আছে? সো লাইটের একটা পার্টিকেল আছে ফোটন, কিন্তু আবার লাইটও একটা, যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলেরই একটা ওয়েভ নেচার থাকে, একটা পার্টিকেল নেচার থাকে, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। বাট তুমি যেটা বলছো যে এনার্জি না ওয়েভ, এনার্জির সাথে ওয়েভের কোনো কনফ্রন্টেশন নেই। যেমন একটা পার্টিকেল যদি দাঁড়িয়েও থাকে চুপচাপ, সে একটা এনার্জি কন্টেন্ট করে। মানে সোজা কথায় এনার্জি ইজ রিলেটেড টু ফোর্স ফিল্ড। ইফ দেয়ার ইজ আ ফোর্স ফিল্ড দেয়ার উইল বি এনার্জি, ঠিক আছে? যেমন আমি বিছানায় শুয়ে আছি, এখন তোমরা বিছানায় বসে আছো, স্টিল তোমাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কেন? কারণ তোমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ফিল্ডে আছো। ওই যে 4টে ফোর্সের কথা বলেছিলাম, ওই 4টে ফোর্সের যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে দেয়ার উইল বি এনার্জি, ঠিক আছে? সেরকমই ওয়েভ এনার্জি ক্যারি করে, যেমন একটা পার্টিকেল এনার্জি ক্যারি করে। মানে একটা বন্দুক থেকে গুলি ছুড়লে গুলিটা গিয়ে তোমাকে হিট করে তোমার, মানে যেখানেই হিট করছে, একটা দেওয়ালে দেওয়ালটাকে গর্ত করে ঢুকে যাচ্ছে, তাহলে এই গর্ত করার জন্য যে এনার্জিটা সেটা সে পাচ্ছে কোথা থেকে? কারণ ওই পার্টিকেলটা এনার্জি ক্যারি করছিল। ঠিক তেমনি একটা ওয়েভও এনার্জি ক্যারি করতে পারে।
যদি এনার্জি ক্যারি করতে নাই পারতো তাহলে মাইক্রোওয়েভ দিয়ে খাবার গরম হচ্ছে কি করে, তাই না? মাইক্রোওয়েভ দিয়ে যে খাবার গরম হয় সেটা আসলে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ইউজ করে আমরা খাবারের ভেতরের মলিকুলে কিছু একটা করছি যার ফলে ওটা গরম হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল না, গেল না? গেছে স্যার। ওকে, বাট আমি যেটা বলতে চাইছি যে এনার্জির সাথে মানে এনার্জিটা কি করে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে, হোয়াট ইজ দ্য এক্সাক্ট এক্সপ্রেশন, সেটা আমরা পরে দেখছি। কিন্তু আমি একটা মোটামুটি এসেন্স দিয়ে রাখি যে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এন্ড এনার্জি ইজ ইনভার্সলি, মানে এটা বললে আর এটা বলতে লাগে না, যেহেতু আমরা জানি যে নিউ ইজ ইকুয়াল টু কি হবে, সি বাই ল্যামদা। তাহলে নিউ এর সাথে যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ল্যামদার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, এর মধ্যে কোনো ব্যাপার নেই। তার মানে দেখো, আমাদের এই স্পেকট্রামে যদি ফিরে আসি, এই লঙ্গার ওয়েভলেন্থ গুলোর এনার্জি বেশি না কম? এই যে লঙ্গার ওয়েভলেন্থ গুলো আছে তাদের এনার্জি খুব বেশি না কম? কম কম। কম। কম বলেই যেটা হয় যে রেডিও ওয়েভ, এত ধরনের রেডিও ওয়েভ, মানে কলকাতা শহরে বোধহয় 8-10টা রেডিও স্টেশন আছে যারা নিজেদের গান বাজনা রেডিও ওয়েভ দিয়ে ছাড়ছে। তারপরে হচ্ছে আমরা প্রত্যেকে একটা দুটো পাঁচটা করে মোবাইল ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, যেগুলোর মানে আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সিকে লেটসে তোমাকে যদি একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয় যে তুমি রেডিও ফ্রিকোয়েন্সিকে দেখতে পাবে, মানে এই যে রেডিও ফ্রিকোয়েন্সি এরকম করে যাচ্ছে তুমি এই লাইনটা দেখতে পাবে, তাহলে মোস্ট প্রবাবলি তুমি আর কিছুই দেখতে পাবে না। তার কারণ হচ্ছে যে এত রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে যে তোমাকে ওটা দেখতে দিলে পারে তুমি দেখবে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে ভর্তি। ঠিক আছে, মানে আমি তোমাকে ফোন করছি, আমার ফোন থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি বেরিয়ে চারিদিকে স্প্রেড করছে, এক ডিরেকশনে নয়, পুরো স্ফেরিক্যালি বেরোচ্ছে। আবার তোমার পাশে একজন ফোন করছে, সেখান থেকে স্পেরিক্যালি বেরোচ্ছে। আর এতগুলো রেডিও স্টেশন তাদের ছড়াচ্ছে, পুলিশরা ওয়াকি টকিতে কথা বলছে, তাদের রেডিও ফ্রিকোয়েন্সি ছড়াচ্ছে, ওয়াইফাই, এরা সবাই রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে। হুম, ফলে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে জাস্ট রেডিও ফ্রিকোয়েন্সির কি বলবো সমুদ্রে সিতে ডুবে আছি, বাট তাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে রেডিও ফ্রিকোয়েন্সির এনার্জি ইজ নট কেপেবল এনাফ টু ডু এনি হার্ম টু আওয়ার বডি। ঠিক আছে, একটা মাঝে খুব মিথ ছড়িয়েছিল যেটার উপর একটা খুব বড় সিনেমাও বানিয়ে ফেলেছে, আমি জানি না দেখেছো কিনা তোমরা, দ্যাট ইজ কল্ড রোবট 2। দেখেছো রোবট 2? স্যার ইংলিশ? না না, হিন্দি। না স্যার মানে রোবট 1 বলে একটা সিনেমা ছিল, যেটা ওই মানে আমাদের ছোটবেলায় বেরিয়েছিল, যেটা খানিকটা এআই এর উপর, যে একটা রোবট সে মানে এআইও নয়, এআই এর থেকেও এগিয়ে, যে একটা রোবট যে অনেক কাজবাজ করতে পারতো, তারপরে তার মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে, আর সেই চেঞ্জ সে কিছু নিজে শিখে নিয়েছে, সবকিছু করে সে এখন মানুষের মতো, তার ইমোশন আছে এক্সেট্রা এক্সেট্রা, দেন সেটা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে ইত্যাদি। দিস ওয়াজ রোবট 1, এন্ড তারপরে রোবট 2 বেরোলো 2019-20 এরকম সময়, যেটা একটা বেকার কনসেপ্টের ওপর ছিল। সেটা হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি পাখিদের মেরে ফেলছে। ঠিক আছে, মানে এই যে মোবাইল টাওয়ার, এগুলো পাখিদেরকে মেরে ফেলছে। এটা এটা কোনো স্টাডি এটাকে স্যাটিসফাই করে না, আর মানে করতে পারেও না। তার কারণ হচ্ছে রেডিও। হুম হুম 2.0। হ্যাঁ, রোবট 2.0। হ্যাঁ ওইটা আছে বোধহয় প্রাইম ভিডিওতে। হ্যাঁ, সো বেকার সিনেমা, মানে কোনো দিক দিয়ে ভালো না। রোবট 1টা তাও ভালো, রোবট 2টা কোনো দিক দিয়ে ভালো না। এবং তার থেকে বড় কথা হচ্ছে ওটা একটা ফলস সায়েন্সের উপর দাঁড়িয়ে রয়েছে, একটা মিথিক্যাল সায়েন্স। সেটা রেডিও ফ্রিকোয়েন্সি, আমাদের ফোনগুলো সব রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে। রেডিও ফ্রিকোয়েন্সির এত এনার্জি নেই যে ও আমাদের হিউম্যান বায়োলজিতে, বা হিউম্যান কেন আমি বলছি, যে অ্যানিম্যাল বায়োলজিতে খুব কিছু মানে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, কিচ্ছু করতে পারবে না। তারপরে চলে আসি মাইক্রোওয়েভসে। মাইক্রোওয়েভের কিন্তু ক্ষমতা আছে। মাইক্রোওয়েভ যেটা করতে পারে, মাইক্রোওয়েভ আমাদের বডি মানে বডিকে পেনিট্রেট করতে পারে না, মানে বডির এপাশ দিয়ে ঢুকে ওপাশে বেরিয়ে যাবে তা পারে না। কিন্তু যেটা গন্ডগোল করে মাইক্রোওয়েভ, সেটা হচ্ছে যে
মাইক্রো জল মানে ওয়াটার মলিকুল হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, অর্থাৎ মাইক্রোওয়েভের মধ্যে যদি তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তোমার বডির জলগুলোকেও হিট আপ করে দেবে, সাচ দ্যাট যেরকম মাইক্রোওয়েভ ওভেনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে জল গরম হয়ে যায়। তো তোমার বডির জল যদি এনাফ গরম হয়ে যায় জল ভেপোরাইজ করতে শুরু করবে, তোমার ব্লাড ফাট মানে ব্লাড ভেসেল বার্ন করে দেবে আর কি, ঠিক আছে। সো মাইক্রোওয়েভ সেদিক দিয়ে ডেঞ্জারাস, তার মানে রেডিওওয়েভ থেকে মাইক্রোওয়েভে গেলাম, এনার্জি আরেকটু বাড়লো। মাইক্রোওয়েভ থেকে ইনফ্রারেডে যদি আসি, এই ইনফ্রারেড আমরা দেখতে পাই হচ্ছে থার্মাল ইমেজিং ক্যামেরা, থার্মাল সেন্সার, তারপর হচ্ছে এয়ারপোর্ট, মেট্রো স্টেশন, ট্রেন স্টেশনে যে ওই ব্যাক স্ক্যানিং হয় সেগুলোতে আমরা ইনফ্রারেড দেখতে পাই, ঠিক আছে। এই ইনফ্রারেড নিয়ে আমি একটু কথা বলছি। ইনফ্রারেড কথাটার মানে হচ্ছে ইট ইজ ইনফার টু দ্য রেড, অর্থাৎ রেড ইজ নিয়ার, হ্যাঁ। সো নিয়ার রেডস, এটা কেন বলা হচ্ছে, কারণ এর পরেই আসছে ভিজিবল স্পেকট্রাম, অর্থাৎ 10 মানে 700 700 থেকে একটু বেশি, অ্যাকচুয়ালি 800 ন্যানোমিটার থেকে মোটামুটি, বা 700। রেড লাইটের ফ্রিকোয়েন্সি কত, এক সেকেন্ড, ওয়েভলেন্থ, হ্যাঁ 750 ন্যানোমিটার, ঠিক আছে। সো 750 ন্যানোমিটার থেকে মোটামুটি 350 ন্যানোমিটার, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমরা আমাদের হিউম্যান আই ক্যাচ করতে পারে। সো এই লং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এইটুকু পোর্শন মাত্র আমরা আমাদের হিউম্যান আই ক্যাচ করতে পারে, এন্ড অল কালার্স, যার মধ্যে ফান্ডামেন্টাল কালার্স আমরা ধরেছি 7টা, ঠিক আছে। এই সেই 7টা কালার এখানে রয়েছে ডিপেন্ডিং আপন ডিফারেন্ট ওয়েভলেন্থ, ঠিক আছে। 750 ন্যানোমিটার মানে কত, 10⁻⁹, তাই তো। সো ইট ইজ অ্যারাউন্ড, এখানে আমরা যদি ভাবি যে ভিজিবল রেঞ্জটা মোটামুটি আছে 10⁻⁶ থেকে 10⁻⁷ এর মধ্যে, দিস ইজ দ্য ভিজিবল রেঞ্জ, ঠিক আছে, ভেরি স্মল। এবং ভিজিবল রেঞ্জটা আমরা জানি যে কি, ভিজিআর, তাই তো। ভি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপরে তাই তো VIBGYOR, এর নিচে লিখি ভি, তারপরে হচ্ছে IB, গ্রিন, ইয়েলো, হ্যাঁ গেঞ্জি হয়ে যাচ্ছে, থাক লিখতে হবে না, ফরগেট অ্যাবাউট ইট, এটা আমরা জানি, ভিজিওর জানি, ঠিক আছে। সো ইনফ্রারেড হলো, ইনফ্রারেডের পর শুরু হলো রেড, রেড থেকে আস্তে আস্তে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এখানে গিয়ে আমরা পৌঁছলাম। এই হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রাম। লাস্ট হচ্ছে আমাদের ভায়োলেট। এবার ভায়োলেট থেকে যদি আমি ওয়েভলেন্থ থেকে আরেকটু কমাই, ওয়েভলেন্থ থেকে আরেকটু কমাই, তাহলে ওটা আবার আমাদের ভিজিবল রেঞ্জের বাইরে চলে যাবে। সো 750 ন্যানোমিটার ওয়েভলেন্থের থেকে বড় ওয়েভলেন্থ আমরা চোখে দেখতে পারি না, আবার 350 ন্যানোমিটারের উপরের ওয়েভলেন্থ আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে। ফলে ভায়োলেটের পর আস্তে আস্তে ওটা আরো যত বাড়বে তখন আমরা ওটাকে দেখতে পারবো না, দ্যাট রিজিয়ন ইজ কল্ড আলট্রা ভায়োলেট রিজিয়ন, দিস ওয়ান আলট্রাভায়োলেট, ঠিক আছে, দিস ইজ আলট্রাভায়োলেট রিজিয়ন। এবং এই আলট্রাভায়োলেট রিজিয়নটা কিন্তু একটা বড় রিজিয়ন, ঠিক আছে, মোটামুটি 10⁻⁻7 থেকে শুরু করে মোটামুটি 10⁻⁻7 থেকে শুরু করে 10⁻⁹ -10 এরকম রেঞ্জে। হ্যাঁ, এবার এই আলট্রাভায়োলেট রিজিয়নের মধ্যেও আবার দু ধরনের ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে যে মানে এমনি বললে পরে হচ্ছে সফট আলট্রা, না কি যেন বলে, সফট আলট্রাভায়োলেট, হার্ড আলট্রাভায়োলেট, এরকম কিছু একটা বলে, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে যদি শুরুর দিকের গুলো নিই
তাহলে এদের ওয়েভলেন্থ কম, সরি এদের ওয়েভলেন্থ বেশি, তার মানে এদের এনার্জি কম। আর এদের এখানে হচ্ছে ওয়েভলেন্থ যত বাড়বে, তো উল্টো পাল্টা বলছি, ওয়েভলেন্থ যত কমবে তত এনার্জি বাড়বে। তার মানে আল্ট্রাভায়োলেটের যে স্পেকট্রামটা, এটা হচ্ছে পুরো আল্ট্রাভায়োলেটের স্পেকট্রাম, তার মধ্যে এই দিকের গুলো হচ্ছে সফট আল্ট্রাভায়োলেট, এই দিকের গুলো হচ্ছে হার্ড আল্ট্রাভায়োলেট। এবার আমাদের পৃথিবীর উপরে যে ওজোন লেয়ার আছে, সেই ওজোন লেয়ার সূর্যের থেকে আসা মোস্ট অফ দ্য হার্ড আল্ট্রাভায়োলেট এবং সফট আল্ট্রাভায়োলেটেরও অনেকটা অ্যাবজর্ভ করে নেয়। কিন্তু তাও কিন্তু বেশ কিছু আল্ট্রাভায়োলেট আমাদের আলটিমেটলি সার্ফেসে এসে পৌঁছয়। সেই কারণেই মানে স্ট্রং সান এক্সপোজারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে বলা হয়? সানস্ক্রিন। সানস্ক্রিন ইউজ করতে বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, বিকজ যদি ওজোন লেয়ার, মানে এটা আমি অনেককেই বলতে চলেছি, যে ওজোন লেয়ার তো সমস্ত আল্ট্রাভায়োলেট কে ব্লক করে দেয়। উত্তর হচ্ছে না। যদি সমস্ত আল্ট্রাভায়োলেট কে ব্লক করতো তাহলে পৃথিবীতে সানস্ক্রিনের দরকার পড়তো না, ঠিক আছে? সো সানস্ক্রিনের দরকার পড়ে। এছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ওজোন লেয়ারও একসময় হোল হয়েছিল এবং সেই হোলটা এখন ঠিকঠাক হয়ে গেছে, সেটার মধ্যে সমস্যা নেই। আম, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই উম, এই হচ্ছে আমাদের আল্ট্রাভায়োলেট রিজিয়ন টোটালটা, ঠিক আছে? এবং এই সফট আল্ট্রাভায়োলেট গুলো আমরা আমাদের বিভিন্ন কাজে ইউজ করি। যেমন আমাদের যাদের বাড়িতে ওই আরও ইউভি আছে না, জল খাওয়ার মেশিন, মানে জল ফ্রেশ করার মেশিন, হ্যাঁ, ওখানে আরও কথাটা বাদ দিই, যদি আরও প্লাস ইউভি, ইউভি হচ্ছে আল্ট্রাভায়োলেট, বিকজ ওখানে ওয়াটারটাকে একটা আল্ট্রাভায়োলেট চেম্বারের মধ্যে দিয়ে পাস করানো হয়, সফট আল্ট্রাভায়োলেট চেম্বারের মধ্যে দিয়ে, যাতে ওর মধ্যে যদি কোনো লিভিং অর্গানিজম থেকে থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া, মাইক্রোব এক্সেট্রা এক্সেট্রা, সেগুলোকেও মেরে দেবে, ঠিক আছে? স্যার আরও মানে কি রিভার্স অসমোসিস? ইয়েস ইয়েস, রিভার্স অসমোসিস, ঠিক আছে। বেসিক্যালি আগে আল্ট্রাভায়োলেট দিয়ে ওকে পাস করানো হয়, ফলে ওর মধ্যে যদি কোনো মাইক্রোবস, কোনো ব্যাকটেরিয়া, মানে যা থাকবে, তারা সবাই আল্ট্রাভায়োলেটে পড়ে, মানে ওই সফট আল্ট্রাভায়োলেটই এনাফ তাদের জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য। এই দেখো, যেই ভিজিবল রেঞ্জটা আমরা পেরিয়ে গেলাম, অমনি ওয়েভলেন্থ গুলো আমাদেরকে হার্ম করা শুরু করলো। কেন? কারণ এনার্জি বেড়ে গেছে, ঠিক আছে? সো এনার্জি বেড়ে যাওয়াতে তাহলে সফট আল্ট্রাভায়োলেট গুলোকে আমরা ইউজ করি ওই ইউভি চেম্বারে, তারপর সেটাকে রিভার্স অসমোসিস করে আলটিমেটলি আমরা জলটা পাই। আল্ট্রাভায়োলেটের পরে আছে এক্স রে, আরো শর্টার ওয়েভলেন্থ, তার মানে এনার্জি আরো বেশি। হ্যাঁ, যে কারণে এক্স রে যদি কারো করতে হয়, আহ, অনেক প্রোটেকশন নিয়ে ইত্যাদি প্রভৃতি করে এক্স রে করতে হয়। ইভেন দেখবে কখনো যদি এরকম ওই কোনো, যেখানে হয় না এগুলো, মানে এক্স রে হয় আর কি, কি বলে এগুলোকে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, সেখানে যদি তুমি যাও, দেখবে এক্স রে যে ঘরটায় হয় সেই ঘরটার বাইরে একটা নোটিশ টানানো আছে, যে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় তাহলে সেটা যেন আগে থেকে জানানো হয়। কেন? কারণ আমরা যে এক্স রে গুলো করি সেটা খুবই শর্ট, মানে খুবই সফট এক্স রে, ঠিক আছে? এবং খুবই কম টাইমের জন্য, মানে মেবি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওটা এক্সপোজ করা হয় আমাদের বডির সাথে, ঠিক আছে? এবং এক্স রে কিন্তু আমাদের বডিকে পেনিট্রেট করে চলে যায়, সেই জন্যই ও ছবিটা তুলতে পারে। হুম, যদি পেনিট্রেট করতে না পারতো তাহলে ছবিটা তুলতে পারতো না। এবার এক তো ভীষণই সফট এক্স রে ইউজ করা হয়, দ্বিতীয়ত হচ্ছে যে খুব অল্প টাইমের জন্যই বডিকে এক্সপোজ করা হয়। তাতেও যদি কোনো মহিলার বডিতে ফিটাস থেকে থাকে, মানে যে বাচ্চার এখনো জন্ম হয়নি সেরকম যদি কোনো শিশু থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এক্স রে সেই বাচ্চাটাকে ক্ষতি করতে পারে, মহিলাটাকে ক্ষতি করবে না, বাচ্চাটাকে ক্ষতি করতে পারে। ওই জন্য বলে, মানে আগে থেকে জানাতে হয়, তাহলে এক্সট্রা প্রোটেকশন এক্সেট্রা নিয়ে তারপরে এক্স রেটা করতে হয়। মানে আমরা যে এক্স রে ইউজ করি সেটা ওই ভীষণ শর্ট টাইমের জন্য করা হয় এবং ভীষণ সফট এক্স রে ইউজ করার জন্য সেফ। কিন্তু তোমার যদি একই জায়গায় পরপর 400টা মতো এসে করা হয়, এক্স রে করা হয়, তাহলে কিন্তু সেটা তোমাকে হার্ম করবে, তোমার সেল ড্যামেজ করবে, ঠিক আছে? হুম। আর হার্ডার এক্স রে তো ওই নিউক্লিয়ার এক্সপ্লোশনে হয়, হার্ডার এক্স রে প্রচুর ক্ষতি করে মানুষকে, ঠিক আছে? গামা রেজ হচ্ছে এর থেকেও শর্টার ওয়েভলেন্থ এবং মোস্ট হায়ার এনার্জি, সাচ দ্যাট যে গামা রে ক্যান পেনিট্রেট ইউর এভরি সেল, ইচ অ্যান্ড এভরি সেল। হ্যাঁ, মানে গামা রে পার্টিকেলস গুলো বেসিক্যালি, বা গামা রে ওয়েভটা সামনে যদি তোমাকে দাঁড় করানো হয়, ইট ইজ বেসিক্যালি
থাউজেন্ড অফ হাই স্পিড বুলেট। হাই স্পিড মানে লাইট স্পিড, ঠিক আছে? লাইট স্পিডে থাউজেন্ড মেবি থাউজেন্ড না, বিলিয়ন ট্রিলিয়ন বুলেট তোমার দিকে ছুটে আসছে, যারা তোমার সেলকে জাস্ট শ্যাটার করে দিয়ে বেরিয়ে যাবে। এবং এটাই হয় যখন নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়। তার যদি তুমি 200-300 কিলোমিটারের মধ্যে তুমি যদি থেকে থাকো, তাহলে তুমি মানে প্রথম 100 কিলোমিটারের মধ্যে থাকলে তো তুমি জাস্ট ঝলসে যাবে। কিন্তু তুমি 200-300-400 কিলোমিটারের মধ্যেও যদি থাকো এবং তোমার যদি ওই রেডিয়েশন এক্সপোজারটা তোমার গায়ে লাগে, ইউ উইল বি ডায়েড ইন, মানে মোস্টলি তুমি 2 উইকস বাঁচতে পারবে, ঠিক আছে? কারণ তোমার সমস্ত সেলকেও নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য হোল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যার মধ্যে একটা শর্টার রিজিয়নকে আমরা চোখে দেখতে পাই। ইনফ্রারেড নিয়ে একটু কথা বলেছিলাম। এই ইনফ্রারেডকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ইনফ্রারেডকে আমরা সেন্স করতে পারি, ঠিক আছে? সো এটা একটা মজার ব্যাপার যে ভিজুয়াল রেঞ্জকে আমরা চোখে দেখতে পারি, কিন্তু ইনফ্রারেড এটাকে আমরা সেন্স করতে পারি, উই ক্যান সেন্স ইট। আচ্ছা, হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার কি কি মেথড আছে জানো? পড়েছো কোথাও এখন অব্দি? আমি বোঝাতে পারছি কি, মানে কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, কিন্তু পড়িনি। পড়োনি, আচ্ছা। সো হিট ট্রান্সফার এর 3টে মেথড আছে, মানে 3টে রাস্তা আছে। একটাকে বলা হয় কন্ডাকশন, একটাকে বলা হয় কনভেকশন, আর লাস্ট ওয়ান হচ্ছে রেডিয়েশন, ঠিক আছে? আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, লেটস সে এখানে একটা আগুন জ্বলছে, ঠিক আছে? দিস ইজ দ্য আগুন। এখানে আগুন জ্বলছে, বনফায়ার। এবার এই আগুনের মধ্যে যদি আমি একটা একটা আয়রন স্টিককে ধরি, বড় আয়রন স্টিককে ধরে রাখি, তাহলে আফটার সাম টাইম আমি দেখতে পাবো যে আমার এখানেও গরম লাগছে, তাই না? হিটটা এখানে পৌঁছে যাবে, তাই তো? পাবো তো? হ্যাঁ স্যার। হুম। এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ কোন একটা সলিড মেটাল বা এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে হিটটা সাম রাস্তায় এখানে ট্রান্সফার হচ্ছে। হুম। এবং মানে প্রথমে এই জায়গাটা গরম হবে, তারপর সে পাশের জায়গাটা করবে, তারপর সে পাশের জায়গাটা করতে করতে ইভেনচুয়ালি এখানে গরম হবে। এবং অবভিয়াসলি এই জায়গায় গরম বেশি হবে, এই জায়গায় গরম কম হবে। এই মেথডটাকে বলা হয় হচ্ছে কন্ডাকশন। সো দিস ইজ কন্ডাকশন। আচ্ছা, আবার ধরো একটা পটের মধ্যে তুমি এই বনফায়ারেই তুমি জল গরম, চা বানাবে, জল গরম করবে, তো গরম করছো জল। দেখবে জল গরমের ক্ষেত্রে যেটা হয়, যে হিটটা এখান থেকে দিচ্ছি, তাহলে এই জায়গার জলগুলো আগে গরম হবে। এই জায়গার জলগুলো গরম হলে পরে এই গরম জল ঠান্ডা জলের থেকে অপেক্ষাকৃত লাইট, ফলে এই গরম জল উপরে উঠে যাবে, আর ঠান্ডা জল নিচে নেমে আসবে। ওপরের যে ঠান্ডা জল ছিল তারা নিচে নেমে এলো, অ্যান্ড দিস প্রসেস উইল রিপিট, ঠিক আছে? সো এই দিস ইজ কল কনভেকশন, যেখানে ম্যাটার পার্টিকেল গুলো নিজেরা হিটকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এইটার সাথে এটা পার্থক্য হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানের যে আয়রন অ্যাটমটা ছিল সে কিন্তু ছুটে ছুটে এখানে আসছেনি, ঠিক আছে? সেই আয়রন অ্যাটমটা এখানেই আছে, কিন্তু সে হিটটাকে ট্রান্সফার করিয়েছে বাই সাম ওয়ে। মানে আমি মলিকুলার লেভেলে গিয়ে কথা বলছি না এখানে, হ্যাঁ। সাম ওয়েতে ও যখন হিটটা পেয়েছে, সে কিছুটা হিট পাশেরটাকে দিয়েছে, আবার পাশেরটা কিছুটাকে দিয়েছে, এরকম করতে করতে এগিয়েছে। কিন্তু এখানে কিন্তু একদম এই তলার ওয়াটার পার্টিকেলটাই হিটটা নিয়ে ওপরে উঠে গেছে, আর ওপরের পার্টিকেলটা তখন নিচে এসছে, আবার এই হিট নিয়ে ওপরে উঠে গেছে, এন্ড সো ফোর্থ। দিস ইজ কনভেকশন, ঠিক আছে?
ঠিক আছে, দিস ইজ কনভেকশন। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই দুটো মেথডের ক্ষেত্রেই দেখো খেয়াল করে যে তোমার একটা মিডিয়াম লাগবে, তাই না? এখানে আয়রন স্টিকটা মিডিয়াম হিসেবে কাজ করছিল, এখানে ওয়াটার আছে, এই ওয়াটার ছাড়া এয়ারও হতে পারে। এই যে আমাদের আর্থে যে আমরা উইন্ড দেখি, তাই না, এই হাওয়া দেয় যে, হ্যাঁ, এই উইন্ডের কারণ কি জানো? কখনো ভেবে দেখেছো? why there is a flow of wind in মানে উইন্ড মানেই ফ্লো অফ এয়ার, সো why there is wind in earth? ভেবেছো কোনোদিনও পৃথিবীতে কেন এই হাওয়া বইতে দেখা যায়? না স্যার। মূলত এটার কারণ হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স এন্ড তার সঙ্গে আর্থের মোশন খানিকটা, ঠিক আছে? টেম্পারেচার ডিফারেন্সের ক্ষেত্রে কি হয়, তোমরা এগুলো জিওগ্রাফিতে পড়বে, এখনো না পড়লে হয়তো আগামী দু এক ক্লাসেই পড়বে। সেটা হচ্ছে যে ধরো এরকম একটা সিস্টেম আছে, মানে দিস ইজ আওয়ার সি এন্ড দিস ইজ আওয়ার ল্যান্ড, ঠিক আছে? তো সিতে জল আছে, হুম। তো এবার যখন দিনের বেলায় সূর্যের আলো পড়ছে, স্যার ল্যান্ড ব্রিজ সি ব্রিজ হ্যাঁ, ল্যান্ড ব্রিজ সি ব্রিজ, ঠিক আছে। পড়েছি স্যার। হ্যাঁ, যখন দিনের বেলায় সূর্যের আলো পড়ছে তখন এখানেও পড়ছে এখানেও পড়ছে, কিন্তু যেহেতু ওয়াটারের স্পেসিফিক হিট বেশি, ফলে ওয়াটার হিট আপ হতে বেশি সময় লাগে দেন ল্যান্ড, ফলে ল্যান্ড আগে হিট হয়ে গেছে, ঠিক আছে? সো ল্যান্ড ইজ হিটেড, এটা লেস হিটেড, ঠিক আছে? এবার এর ওপরে যে বায়ুগুলো আছে, যে এয়ার গুলো আছে, তারা আগে হিট আপ হবে। এবার তারা হিট আপ হলে পরেই তারা লাইট হয়ে গিয়ে ওপরে উঠে যাবে, তাহলে এই জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হবে। সেই ভ্যাকুয়ামটাকে ফিল আপ করতে আসবে সি এর ওপরে থাকা কোল্ড এয়ার, ঠিক আছে? আবার যখন রাত হয়ে যাবে, রাতের বেলায় দের ইজ নো সূর্য, ঠিক আছে, ফলে তখন সি সারাদিন ধরে গরম হয়েছে, জলের স্পেসিফিক হিট বেশি, এই কথাটার মানে হচ্ছে জল বেশি গরম হতেও বেশি সময় নেবে, আবার জল ঠান্ডা হতেও বেশি সময় নেবে, ঠিক আছে? হুম। তো এখন জল সারাদিন ধরে গরম হয়েছে, সারাদিন ধরে গরম হওয়ার পর ল্যান্ডও গরম হয়েছে, এবার যেই সূর্য নেমে গেছে ল্যান্ড কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সি অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে না। তাহলে এখন আবার উল্টো জিনিসটা ঘটবে, সি এর ওপরের বায়ুগুলো হট হয়ে ওপরে উঠে যাবে, তার জায়গাটা ফিল আপ করতে ল্যান্ড থেকে কোল্ড আসবে। সো দিস ইজ দ্য সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজের কনসেপ্ট, ঠিক আছে? ক্লাসিক ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, জিওগ্রাফিতে পড়ায় ওইভাবে মুখস্থ টুখস্থ করতে পারলে কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, ব্যাপারগুলো বুঝলেই মিটে যায়, ঠিক আছে? সো এখানেও কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে দ্যাট ইজ ওই কনভেকশন, মূলত কনভেকশন, এবং এই ল্যান্ড আর সি যে হিট হচ্ছে দ্যাট ইজ কন্ডাকশন, মানে সরি, সি হিট হচ্ছে কনভেকশন দিয়ে, ল্যান্ড হিট হচ্ছে কন্ডাকশন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। তো মোদ্দা কথা হচ্ছে যে এই দু ধরনের হিট ট্রান্সফারের ক্ষেত্রেই আমার মিডিয়ামের দরকার পড়ে, কিছু একটা থাকতে লাগে। ভ্যাকুয়াম স্পেস হলে হবে না, কারণ হিটটা কে ক্যারি করবে তাহলে, তাই তো? এবার চিন্তা করে দেখো যে সূর্য আছে, এটা পৃথিবী, আর্থ, সাইজ, সাইজে দেখো না, সাইজ ভুলভাল লিখেছেন, এন্ড দিস ডিস্টেন্স ইজ এট অ্যারাউন্ড 15 crore কিলোমিটার, তাই তো? 15 crore কিলোমিটার, এবং এই মাঝের স্পেসে কি কিছু কোনো মিডিয়াম আছে? স্যার থাকার তো কথা। কিচ্ছু নেই, ভ্যাকুয়াম স্পেসের যে ভ্যাকুয়াম। এবার হ্যাঁ, আইডিয়াল ভ্যাকুয়াম বলে কিছু হয় না, হুম, মানে
তার মধ্যেও কিছু হাইড্রোজেন গ্যাস আছে ইত্যাদি আছে, ঠিক আছে, বাট দে আর ভেরি লেস, মানে ভ্যাকুয়াম স্পেস কথাটা মানে ভ্যাকেন্ট স্পেস আর কি বেসিক্যালি, ঠিক আছে। হ্যাঁ মানে মাঝে ধরো ভেনাস আছে এক্সেট্রা আছে, সেগুলো আছে, কিন্তু আমি বলছি যে দ্য মোস্ট অফ দ্য স্পেস ইজ ভ্যাকুয়াম। তাহলে সানলাইট যে এখান থেকে মানে এখানে আসছে, তা আমরা তো রোদে দাঁড়ালে পরে আমাদের গরম লাগে, তাহলে এই যে রোদে দাঁড়ালে আমাদের গরম লাগে, তা সান যদি আমি ওই বনফায়ারটাকে ধরি, তাহলে সানের থেকে পৃথিবীতে তো কোনো আয়রন রডও টানা নেই। আবার এখানে এয়ারও নেই যে কনভেকশন পদ্ধতিতে সানের কাছ থেকে গরম হয়ে এসে আর্থকে হিট সাপ্লাই করবে। তাহলে কেন সান অত দূরে থাকাতে সানের হিট আমরা পাই? বিকজ there is a third way of heat transfer, that is called radiation. That is called radiation. More precise. হ্যাঁ হ্যাঁ বলো। সান আর আর্থের মাঝখানে তো মার্কিউরি ভিনাস আছে। সে থাকুক না, কিন্তু মার্কারি, প্রথম কথা হচ্ছে সবসময় সান আর আর্থের মাঝখানে মার্কারি ভেনাস নাও থাকতে পারে। মানে এরকম ব্যাপারটা, ধরো সান আছে, ধরো সান আছে, এখানে আর্থ আছে, আর ভেনাস তখন এইদিকে, মার্কারি এইদিকে, হতেই পারে, কিন্তু সেটাও ইম্পর্টেন্ট নয়। মোদ্দা কথা হচ্ছে যে সান থেকে যে তোমার হিটটা আসবে, এখানে তো মাঝখানে কিছু নেই। মার্কারি নয় মাঝে আছে বুঝলাম, কিন্তু মার্কারির আগেও কিছু নেই, মার্কারির পরেও কিছু নেই। বোঝা যাচ্ছে কি বলছি? সো সান থেকে আর্থ এর মাঝের ডিস্টেন্সে তো কোনো এয়ার নেই, ভিজিবলি প্রায় কিচ্ছু নেই, খুবই লো ডেন্সিটি হাইড্রোজেন এক্সেট্রা আছে। হ্যাঁ, ফলে কোনো মিডিয়াম নেই, ভ্যাকুয়াম স্পেস। তাহলে এই ভ্যাকুয়াম স্পেসে কনভেকশন কাজ করতে পারবে না, কন্ডাকশন কাজ করতে পারবে না। তাহলে কেন সূর্য উঠলে আমাদের গরম লাগে? বিকজ দেয়ার ইজ অ্যানাদার মোড অফ হিট ট্রান্সফার, দ্যাট ইজ রেডিয়েশন, more precisely electromagnetic radiation, more precisely infrared radiation. সো সানলাইটের মধ্যে, সানলাইট আসলে একদিন বলছিলাম তো তোমাদের অফলাইনে, সানলাইটে এই পুরো স্পেকট্রামটা সানলাইট ছাড়ে, ঠিক আছে, পুরো স্পেকট্রামটা, বিকজ সান ইজ এ নিউক্লিয়ার ফার্নেস। ও রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, ভিজিবল সব ছাড়ে। তার মধ্যে এই আল্ট্রাভায়োলেট কে ওজোন লেয়ার অ্যাবজর্ব করে নেয়, মোস্ট অফ দ্য আল্ট্রাভায়োলেট কে। এক্স রে, গামা রে এরা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের জন্য ঢুকতেই পারে না, ঠিক আছে। হ্যাঁ, একমাত্র যেখানে ঢোকে সেটা হচ্ছে তোমার ওই পোলার রিজিয়নে, যেহেতু পোলার রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডটা সবচেয়ে উইক, ঠিক আছে। সো পোলার রিজিয়নে একমাত্র ঢুকতে পারে, সেই জন্যই আমরা অরোরা বোরালিস দেখি। অরোরা বোরালিস জানো তো? হ্যাঁ স্যার। সো সেই জন্য অরোরা বোরালিস দেখি পোলার রিজিয়ন। সো আল্ট্রাভায়োলেট কে ওজোন লেয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে, এক্স রে, গামা রে কে আর্থের ম্যাগনেটিক ফিল্ড মোস্টলি ঢুকতে দিচ্ছে না। তাহলে যা ঢুকছে সেটা হচ্ছে স্টার্টিং ফ্রম এই 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 রিজিয়ন থেকে, কিছু সফট আল্ট্রাভায়োলেট থেকে শুরু করে ভিজিবল হয়ে রেডিও ওয়েভ পর্যন্ত, এই রেঞ্জটা, ঠিক আছে। এর মধ্যেও রেডিও ওয়েভ কে ধরো আয়নোস্ফিয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে খানিকটা, হ্যাঁ, তারপরেও আসছে। হ্যাঁ, মাইক্রোওয়েভ কে অ্যাটমসফিয়ারে থাকা যে ওয়াটার মলিকুল এরা অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে। এন্ড দ্যাট ইনফ্রারেড, এই ইনফ্রারেডটা হচ্ছে বেসিক্যালি আমরা হিট হিসাবে সেন্স করতে পারি। অর্থাৎ সূর্যের আলোতে দাঁড়ালে পরে যে এক্সট্রা হিটটা আমরা ফিল করি, that heat is basically the infrared electromagnetic wave emitted by the sun and absorbed by you. So আমরা ভিজিবল স্পেকট্রামটাকে আমরা চোখ দিয়ে সেন্স করতে পারি, এন্ড ইনফ্রারেড স্পেকট্রামটাকে আমরা, বা ইনফ্রারেড ওয়েভটাকে আমরা আমাদের বডি দিয়ে, মানে বডি স্কিন দিয়ে সেন্স করতে পারি, হুইচ ইজ বেসিক্যালি হিট। সো ইনফ্রারেড আমাদের একটা হিটের সেন্স দেয়। বোঝা গেল কি বললাম? আমি গোটা ডিসকাশনে অনেক কিছু বলা হলো। কোনো প্রশ্ন আছে কিনা বল। ভালো করে স্যার এই সানের ভেবেছি। ব্যাপারটা এবার বলুন না। কোন ব্যাপারটা বলো?
আরে স্যার যেটা আমরা দেখতে পাই, যেটা ফিল করি। মানে ইন সান কি আলো ছাড়ে? হ্যাঁ সান এই গোটা স্পেকট্রামটা ছাড়ে, ঠিক আছে, গোটা স্পেকট্রামটা। মানে ও রেডিও ওয়েভ থেকে শুরু করে গামা রে সব ছাড়ে। হুম। এবার সেটা যখন আর্থে আসছে, তখন আমরা জানি যে আল্ট্রাভায়োলেট কে ওজোন লেয়ার অ্যাবজর্ভ করে নেয়, মোস্ট অফ দ্য আল্ট্রাভায়োলেট কে ওজোন লেয়ার অ্যাবজর্ভ করে নেয়। কিছু সফট আল্ট্রাভায়োলেট আমরা পৃথিবীতে এসে পৌঁছয়। এক্স রে, গামা রে, এইগুলো এতই আয়োনাইজ যে এরা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের জন্য আর্থের গা দিয়ে বেরিয়ে যায়, একমাত্র পোলার রিজিয়ন দিয়ে কিছুটা ঢোকে, এবং ঢুকে অ্যাটমসফিয়ারের বিভিন্ন মলিকুলকে এক্সাইট করে, তার জন্য আমরা অরোরা বোরালিস দেখতে পাই। ফলে এই তিনজন পৃথিবীতে এসে পৌঁছতেই পারছে না, তার এই রিজিয়নটা পুরোটা অ্যাকচুয়ালি পৃথিবীতে ঢোকে, ঠিক আছে। রেডিও ওয়েভটা খানিকটা ব্লক হয়ে যায় বাই আয়নোস্ফিয়ার, ঠিক আছে, বাট মাইক্রোওয়েভ এরা ঢুকে যায়। আবার মাইক্রোওয়েভ কি করবে, যে মাইক্রোওয়েভ, যে সকল মলিকুল মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, অর্থাৎ মাইক্রোওয়েভকে অ্যাবজর্ভ করে, যেমন জল, ঠিক আছে। তো অ্যাটমসফিয়ারে তো প্রচুর জল আছে, ফলে তারা মাইক্রোওয়েভ পেলেই তারা হিট আপ হয়ে যাবে, ওই জন্য সানলাইটের অ্যাটমসফিয়ার হিট আপ হয়, ঠিক আছে। কিন্তু ইনফ্রারেড হচ্ছে, ইনফ্রারেডও অ্যাটমসফিয়ারকে হিট আপ করবে, এক্সেট্রা করবে। কিন্তু তুমি সানলাইটে গিয়ে দাঁড়ালে পরে, তুমি ধরো জামাটা খুলে খালি গায়ে ছাদে গিয়ে সানলাইটে দাঁড়ালে, তাহলে তোমার একটা এক্সট্রা গরম ফিল হয় তো। হ্যাঁ স্যার। সেইটা কি করে ফিল হচ্ছে সেটা আমি বলার চেষ্টা করছি। বিকজ ওই হিটটা আসার তো কোনো রাস্তা নেই, সান আর আর্থের মাঝখানে কোনো মিডিয়াম নেই, তাহলে কনভেকশন কাজ করবে না, কন্ডাকশন কাজ করবে না, অনলি ওয়েজ রেডিয়েশন। সেটাই বলতে গিয়ে বলছি যে কিরম টাইপের রেডিয়েশন, ইট ইজ বেসিক্যালি ইনফ্রারেড রেডিয়েশন। অর্থাৎ ওইটা হচ্ছে সানের থেকে আসা ইনফ্রারেড রেডিয়েশনকে তুমি অ্যাবজর্ভ করছো, তোমার বডি স্কিন অ্যাবজর্ভ করছে, তাই জন্য তোমার গরম লাগছে। সো ইনফ্রারেড ইজ বেসিক্যালি, মানে এই গোটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যেটা মানে সানের থেকে পৃথিবীতে এসে ঢোকে অ্যাকচুয়ালি আলটিমেটলি, আল্ট্রাভায়োলেট এরা তো ঢোকে না, এরা ঢুকলে আমরা বুঝতে পারতাম, কারণ এরা আমাদেরকে প্রায় মেরে ফেলতো আর কি, ঠিক আছে। আর এই রেঞ্জটার মধ্যে একমাত্র ভিজিবল রেঞ্জটাকে আমরা সেন্স করতে পারি বাই আওয়ার আইস, অ্যান্ড ইনফ্রারেডকেও আমরা সেন্স করতে পারি ইন দ্য সেন্স অফ হিট, ঠিক আছে। ওই জন্যই এই যে থার্মাল ইমেজিং ক্যামেরা যেটা হয়, সেটা বেসিক্যালি তোমার বডির হিটকে মেজার করে। হ্যাঁ, দেখবে থার্মাল ইমেজিং ক্যামেরার যে ছবিগুলো হয়, ওগুলো রেডিশ ইয়েলো টাইপের হয়। ওই রেডিশ ইয়েলোটা আমাদের বসানো, ওখানে আমরা যেটা করছি যে ইনফ্রারেডটাকে নিয়ে যেই জায়গাগুলো বেশি গরম সেই জায়গাগুলোকে আমরা রেডিশ করে দিই, আর যে জায়গাগুলো ঠান্ডা সেই জায়গাটা আমরা ব্লু এর দিকে রেখে দিই, ঠিক আছে। সো বেসিক্যালি হিট, রেডিয়েটেড হিট ইজ আ ইনফ্রারেড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, লাস্ট টপিক অফ আওয়ার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই আর? নাম কি জানো, সোহিনী, রিধান? না স্যার। ওকে, সো এত কিছু পড়াটার পর আমরা যেখানে অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছতে চাইছি, সেইটা আজকে আমরা বলি। সেটা হচ্ছে যে রাদারফোর্ডের মডেলে আমরা আবার ফিরে যাই। কি ছিল রাদারফোর্ডের মডেল? রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। স্যার ভুলে গেছি। ভুলে গেছো? এই সোহিনীর মনে আছে? আছে না সোহিনী মনে? হ্যাঁ, ওই কি না বলে এটাকে, ওয়াটারমেলন নাকি বলতো না ওটাকে, প্লাম কেক নাকি? না না, সেটা তো থমসন পাম্প পুডিং মডেল, আমরা রাদারফোর্ডের মডেল বলছি, মানে আফটার আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। স্যার এই আমরা বন্দুক নিয়ে কিছু নিউক্লিয়াসে কি সব করেছিল? হ্যাঁ, সেটা মনে রাখতে হবে তো, পড়া হয়নি নাকি? অবশ্য পরীক্ষা চলছিল তোমাদের, ঠিক আছে, তোমরা কিন্তু পড়ে নিও, হ্যাঁ, নালে পিছনের জিনিস না পড়তে পড়তে থাকলে ভুলে যাবে সব। তো বেসিক্যালি যেটা আমরা করেছিলাম যে থমসন পাম পুডিং মডেল ছিল, বা ওয়াটারমেলন মডেল, হোয়াট এভার, যেখানে বলা হচ্ছিল যে একটা পজিটিভ চার্জের একটা বেসের মধ্যে নেগেটিভ চার্জ গুলো লাইক সিড ইন দ্য ওয়াটারমেলন অর পাম ইন দ্য পুডিং সেইভাবে থাকে।
সেই মডেলটাকে নালিফাই করার জন্য থমসনেরই স্টুডেন্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলো, দ্যাট ইজ আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টের ডিটেলস আমি যাচ্ছি না। সেই এক্সপেরিমেন্টের যে অবজারভেশন এবং সেখান থেকে আমরা যেটা কনক্লুড করলাম, সেটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা ছিল এরকম যে সেন্টারে একটা স্মল নিউক্লিয়াস আছে এবং তার চারদিকে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাই তো, লাইক সানকে মাঝখানে রেখে আর্থ ঘুরে বেড়াচ্ছে সেরকম। তো আমরা সোলার সিস্টেমের সাথে এর সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজও কম্পেয়ার করেছিলাম, ঠিক আছে? তো দিস ইজ দ্য রাদারফোর্ড মডেল। মানে এটা খুব বাজে আঁকা হলো। দিস ইজ নিউক্লিয়াস, এই ইলেকট্রন আছে, ঠিক আছে? কিছু র্যান্ডম অরবিটে, এগুলোকে আমরা বলি অরবিট। এই অরবিটে ইলেকট্রন আছে, ঠিক আছে? এবং রাদারফোর্ডের মূল প্রপোজিশনটা কি ছিল? রাদারফোর্ডের মূল প্রপোজিশনটা ছিল যে এই নিউক্লিয়াসটা এখানে থাকলে নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, এখানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা ফোর্স থাকবে। কি ধরনের ফোর্স যেন বলেছিলাম? স্যার ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স তো বটেই, মানে সেটা কি, সেটা একটা নাম ছিল, ফর্মুলা টর্মুলা হ্যান ত্যান অনেক কিছু লিখেছিলাম। মনে নেই? আচ্ছা। হুম হুম। স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। আমরা লিখেছিলাম যে এফ ইজ ইকুয়াল টু Q1 Q2/r², এরকম দেখতে হয়, ঠিক আছে? তো এখানে Q1 Q2 হচ্ছে দুটো চার্জ পার্টিকেল, তাহলে ইলেকট্রনের একটা চার্জ আর নিউক্লিয়াসও একটা চার্জ, এবং যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, তাহলে এখানে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ইন নেচার, তাই তো? স্যার হুম। স্যার ইলেকট্রন গুলো তো ঘোরে, তাহলে ওদের মধ্যে যে ফোর্স আছে সেটা তো ইলেকট্রোডাইনামিক হওয়া উচিত। না, ঠিক ঠিক, মানে তোমার ইনটিউশনটা ঠিক, কিন্তু বেসিক্যালি আমরা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার ফোর্সটা বলছি। এই এই দুটোর মাঝখানের ফোর্সটা চেঞ্জ হচ্ছে না, বিকজ এইটা কার উপর ডিপেন্ড করবে? এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝখানে যে ফোর্সটা, এটা ডিপেন্ড করবে এই দুজনের চার্জ এবং এদের মধ্যেকার ডিস্টেন্স। ফলে একটা ফিক্সড অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে, তখন নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিস্টেন্সও চেঞ্জ হচ্ছে না, আর নিউক্লিয়াসের চার্জ আর ইলেকট্রনের চার্জও চেঞ্জ হচ্ছে না, ফলে এই ফোর্সটাও চেঞ্জ হচ্ছে না। হুম। আর এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কেন বলা হয় সেটা অন্য জায়গা থেকে আসছে, যে দুটো ফিক্সড চার্জের মধ্যে আমরা ফোর্স ক্যালকুলেট করছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নট ইলেকট্রো মোটিভ ফোর্স, বা মানে ইলেকট্রোডাইনামিক ফোর্স ঠিক বলে না, ওটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, অর্থাৎ ইলেকট্রন মুভ করার জন্য যে ফোর্সটা জেনারেট হয়, ঠিক আছে? তো বাট তুমি যেটা বলতে চেয়েছো, আই গেট ইট, এবং ঠিক আছে, মানে তোমার প্রশ্নটা ভালো প্রশ্ন। বোঝা গেল কি আমি কেন কি বললাম উত্তরটা? হ্যাঁ স্যার। বেশ, মানে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, মানে গোটাও এতদিন অব্দি যা যা জিনিস পড়া হয়েছে সেইটা তো মনে হচ্ছে একটুখানি নড়বড়ে হয়েছে, মূলত পরীক্ষার জন্য আমি যা বুঝতে পারছি, ঠিক আছে? আম, তো তোমাদের পরীক্ষা তো বোধহয় এই সপ্তাহতেই শেষ। আর রিধানের পরীক্ষা কবে থেকে শুরু? স্যার 17 ফেব্রুয়ারি বোধহয়। 17 ফেব্রুয়ারি, আর শেষ 7th মার্চ। 7 মার্চ, ওকে। বেশ, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই পুরোনো জিনিসগুলো ভুলে গেলে চলবে না, ওটাকে রিকভার করতে হবে, ঠিক আছে? ফলে তোমাদের পরীক্ষা হয়ে গেলে পরেই আমরা মানে ততদিন অব্দি চলুক ব্যাপারটা, মানে 7ই মার্চ অব্দি মোটামুটি যতগুলো ক্লাস হয় সেখানে আমি পড়াতে থাকি, তোমরাও বুঝতে থাকো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে 7ই মার্চের পর একটা সপ্তাহ কি দুটো সপ্তাহ দিয়ে আমরা ওই 7ই মার্চের অ্যারাউন্ডে লাস্ট যে ক্লাসটা হবে, মানে 7ই মার্চ কি বার, কোনটা কোথায় গেল?
স্যার স্যাটারডে। স্যাটারডে। তাহলে 8 আমাদের ক্লাস হবে, ঠিক আছে? তাহলে এই 8 পর্যন্ত যে ক্লাসটা হবে অ্যাটমিক স্ট্রাকচারে, যতগুলো ক্লাস হয়েছে স্টার্টিং ফ্রম যবে থেকে অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট করেছি, সেটার একটা রিক্যাপিচুলেশন তোমরা ওই 8 পর থেকে 1 উইকে মোটামুটি করবে। 1 উইক থেকে 1.5 উইক হোয়াট এভার। তো আমি হয়তো 1 উইক বাদ দিয়ে, মানে 8 তারিখ যদি রোববার হয়, তাহলে আবার পরের রোববারটা হবে 16th। হ্যাঁ, আর তারপরের রোববারটা হবে হচ্ছে 23 কি 24-এ, ঠিক আছে? সো ওই 24 নাগাদ আমরা একটা মোটামুটি ওই আর কি যে রিক্যাপিচুলেশন গোছের জিনিস করব। আমি করে দেবো না, তোমাদের থেকেই শুনতে চাইবো। আর 8ই মার্চ মানে, এবং 8 থেকে মাঝে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা বাদ, শুধু 8 অব্দি যা হবে তাই। কারণ ওটা না করতে পারলে তোমরা তো এমনি ছোট, ফলে বুঝছো সবকিছু ভালো করছো, কিন্তু আলটিমেটলি সব জায়গায় জিনিসগুলো এক জায়গায় এসে দাঁড়াতে না পারলে পরে মুশকিল, ঠিক আছে? মানে ওটা ইয়ে করা যাবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক ওইটা, এবং পরীক্ষা হয়ে গেলে পরে একটু চেষ্টা করো ওই যেটা আমরা শুরু করেছিলাম, যে যা পড়ানো হচ্ছে সেটা জিসটা নিজের ভাষায় লিখে রাখা, তোমার জন্যই লিখে রাখা, ঠিক আছে? এবং ওটা কিরকম কাজে দেবে, যেটা হচ্ছে যে 2 মাস পর হঠাৎ করে যদি আমাকে ওই ক্লাসে কি পড়ানো ছিল তার একটা জিস পেতে হয়, আমি ওইটা উল্টালে পরেই 1 পাতার মধ্যে নিজের হাতের লেখায় 1 পাতায় পেয়ে যাচ্ছি যে কি আছে না আছে, ঠিক আছে? 1 পাতা 2 পাতা যাই হোক, সেটা যে যেরকম লিখবে। ফলে ওই প্র্যাকটিসটা আমরা পরীক্ষা হয়ে গেলে পরে আবার শুরু করব, ঠিক আছে? মানে সোহম সোহিনীর পরীক্ষা হয়ে গেলে পরে সোহম সোহিনী শুরু করে দেবে, আবার রিধানের পরীক্ষা হয়ে গেলে পরে রিধানও শুরু করে দেবে, এবং সোহিনী সোহিনী কন্টিনিউ করবে, ঠিক আছে? ওইটা কন্টিনিউ হবে, কারণ আস্তে আস্তে আমরা যত এগোবো তত আমরা একটু কমপ্লেক্স জিনিস পড়তে থাকবো আর কি। আর সেটা সেটা সহজই হবে, কিন্তু পড়তে থাকবো। ফলে সেটাকে কোপ আপ করতে গেলে পরে আমাদেরকে আগের জিনিসগুলো ভুললে চলবে না, ঠিক আছে? আগের জিনিসগুলোকে গ্রসলি মাথায় রেখে চলতে হবে। যাক গে, তো আমরা ওই প্র্যাকটিসটা শুরু করব, এবং 8ই মার্চ অব্দি আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে যতটা পড়ানো হবে সেই সবটাকে আমরা রিক্যাপিচুলেট করব 1 উইক 1.5 উইক এরকম সময় ধরে, মানে 10 days 12 days ধরে। দেন 8ই মার্চের পরের পরের যে ক্লাসটা হবে রোববার, সেই ক্লাসটাতে আমরা একটা রিক্যাপিচুলেশন গোছের করব। নট আ এক্সাম কাইন্ড অফ থিং, তোমাকে খুব এক্সাম করতে দেওয়া হবে না, কিন্তু ডিসকাশনই। কিন্তু ওই দিন মোস্টলি তোমরা আমাকে পড়াবে, ঠিক আছে? আর আমি জিজ্ঞেস করবো বিভিন্ন টপিক, যে এইটা কে ভালো বুঝেছো, তো বোঝাবে। আর মিনওয়াইল 8ই মার্চের পর থেকে ওই মাঝের সময়টাতে যদি কোনো কিছু এক্সট্রা বোঝার থাকে, যে এইটা আপনি পড়িয়েছিলেন কিন্তু আমরা ভুলে গেছি, তো যোগাযোগ করবে, সেটা অনলাইন ক্লাসে হোক বা মাঝে যে একটা অফলাইন ক্লাস হচ্ছে সেখানে আমরা ওটা ডিসকাস করবো, ঠিক আছে? ক্লিয়ার? মানে হ্যাঁ স্যার। প্যাটার্নটা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এই এই এটা যতটা বলা যায় বলি। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা একটুখানি দেখবে খুলে। ওখানে বেসিক্যালি যেটা ছিল যে ইলেকট্রনটা একটা অরবিটে নিউক্লিয়াসকে মাঝখানে রেখে ঘুরছে, লাইক সানকে মাঝখানে রেখে আর্থ ঘুরছে, এবং এই যে ঘুরছে এই ঘোরাটা কি করে ব্যালেন্স হচ্ছে, মানে ওখানে দাঁড়িয়ে থাকছে কেন? কারণ নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ, ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। এবার যদি ও না ঘুরতো তাহলে যেটা হতো যে ইলেকট্রন নেগেটিভ এ পজিটিভ তাদের এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তার ইলেকট্রন ধপাস করে এর মধ্যে পড়ে যেত, ঠিক আছে? যেমন আর্থের একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আছে, মানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন আছে অন্য অবজেক্টের প্রতি, সেই কারণেই আমরা আমাদেরকে যদি একতলা দিয়ে ফেলে দেয় আমরা ধপাস করে পড়ে যাবো, ঠিক আছে? কিন্তু যদি আমরা আর্থের অ্যারাউন্ডে মোশন করতে থাকি, তাহলে এই মোশনটা আলটিমেটলি আমাকে আর্থের গ্র্যাভিটেশনকে নালিফাই করতে দেবে, ঠিক আছে? ঠিক যে কারণে স্যাটেলাইট আর্থের অ্যারাউন্ডে রোটেট করতে পারে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে যে এবার আমরা যদি রাদারফোর্ডের মডেলের বেসিকটাকে একবার স্যার দেখে নিই। হ্যাঁ, কিন্তু ওই ইলেকট্রনটাও তো হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, আর ওদের মধ্যেও তো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তাহলে ওরা তপাস করে পড়ছে না কেন? পড়ছে না কেন সেটাই বলছি। সেটার কারণ হচ্ছে যে ইলেকট্রনটা, সেই জন্যই ইলেকট্রনটাকে মোশন করতে হচ্ছে, ঠিক আছে? সেই জন্যই ইলেকট্রনটাকে মোশন করতে হবে। হ্যাঁ, কিরম ব্যাপারটা, যে ইলেকট্রনটা যখন এখানে মোশন করবে
ঠিক আছে, ইলেকট্রনটা যখন এখানে মোশন করবে, যে কোনো সার্কুলার মোশন ঘটলে পরে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যে এই সার্কুলার মোশনের জন্য এর এই দিকে একটা ফোর্স থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স, আর এই দিকে একটা ফোর্স থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। বেসিক্যালি এখানে ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, যেটা এই দিকে কাজ করছে এই বরাবর, ঠিক আছে, এই ফোর্সটা যদি এই করেসপন্ডিং সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা ব্যালেন্স হয়ে যায়, তাহলে ইলেকট্রনটা পড়বে না। বুঝতে পারছি? এটা মানে আগেও বলেছিলাম, আবারও বলছি, ঠিক আছে, যে ইলেকট্রনটা যদি সার্কুলার ওয়েতে মোশন করে, তাহলে ইলেকট্রনটার আউটওয়ার্ড যে ফোর্সটা পাবো আমরা, যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, if that centrifugal force is gonna equal to the electrostatic attraction force between electron and nucleus, then it will be in a balanced state. বোঝা গেল? হ্যাঁ স্যার। সো রাদারফোর্ডের মডেলটা এটাই ছিল যে ভাই নিউক্লিয়াসকে মাঝে রেখে ইলেকট্রন চারিদিকে ঘুরছে। কেন ঘুরছে? মানে কিছু অরবিটে ঘুরছে। কেন ঘুরছে? ঘুরছে তার কারণ হচ্ছে যে যদি না ঘুরতো তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে শুধু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতো, ফলে ইলেকট্রনটার মধ্যে পড়ে যেত। ফলে ইলেকট্রনটা রোটেট করছে সাচ আ ভেলোসিটি এন্ড সাচ আ ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, যাতে করে এই electrostatic force between electron and nucleus will be counterbalanced by the centrifugal force due to the rotatory motion of electron. Clear? This was the Rutherford's model. ঠিক আছে, তো এইটা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে ইত্যাদি করে বেরিয়েছে। এবার আমরা দেখতে যেটা যেটা দেখার জন্য এই লাস্ট 2 ক্লাস ধরে আমরা এত কিছু পড়লাম, সেটা আসবে যে এই মডেলটার দুটো গন্ডগোল আছে। ঠিক আছে, দুটো মেজর গন্ডগোল আছে। একটা গন্ডগোল আমরা এখন বলবো, আরেকটা গন্ডগোল মানে একটা গন্ডগোল বোঝার জন্য আমরা এতগুলো ক্লাস মানে দুটো ক্লাস মতো পড়লাম, পরে আজকে ওই গন্ডগোলটা বুঝবো। পরের দিন ছোট আরেকটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা বোঝার জন্য আমাদেরকে একটুখানি অন্য একটা কথা বলতে হবে, এই আধ ঘন্টাও নয়, তার থেকে কম হয়তো। তো সেইটা বলে নিয়ে আমরা পরে দ্বিতীয় গন্ডগোলটা পড়বো। ঠিক আছে, বাট আজকের যে প্রথম গন্ডগোলটার কথা বলছি সেইটা ইজ রিলেটেড টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। খেয়াল করে দেখো, যে এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, কি হলো এটা? এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, এই রোটেট করার ফলে এই ইলেকট্রন তো একটা চার্জ পার্টিকেল, তাই না? এটা চার্জ পার্টিকেল। তো ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সে একটা রোটেশনাল মোশন করছে, এবং আমরা জানি যে একটা পার্টিকেল যদি রোটেশনাল মোশন করে তাহলে তাতে কি থাকতেই হবে? স্যার এনার্জি। না, এনার্জি নয়, ভালো করে ভাবো, নিউটনের ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। স্যার ইনার্শিয়া। না, স্যার কোয়েশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে যদি একটা পার্টিকেল রোটেশনাল মোশন করে তাহলে তার ভেলোসিটিটা কিরকম ভেলোসিটি হবে? স্যার অ্যাক্সিলারেট করবে তো। অ্যাক্সিলারেশন থাকবে, ভেরি গুড, অ্যাক্সিলারেশন থাকবে। তার মানে একটা পার্টিকেল, একটা ইলেকট্রন, সে যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তার মধ্যে একটা বাই ডিফল্ট অ্যাক্সিলারেশন আছে। হ্যাঁ, বাই ডিফল্ট, নাহলে স্ট্রেট লাইনে মুভ করতো। তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা আছে ওর মধ্যে, তাহলে একটা চার্জ পার্টিকেল সে অ্যাক্সিলারেট করছে, কি হবে? স্যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইয়ে হবে। এক্স্যাক্টলি, তার মানে এই ইলেকট্রনটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করার কথা, তাই তো? হ্যাঁ স্যার। কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করার কথা। নট অনলি দ্যাট,
আপনি তো বলেছিলেন যে যতক্ষণ স্পিডটা কনস্ট্যান্ট ততক্ষণ তো ও শুধু ম্যাগনেটিক ইয়েই করবে। হ্যাঁ, শুধু ম্যাগনেটিক মানে শুধু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। একদম, তো এখানে তো স্পিডটা চেঞ্জ হচ্ছে না, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক কি করে হবে? স্পিড চেঞ্জ হচ্ছে তো, অ্যাক্সিলারেশন আছে তো। স্পিড চেঞ্জ না, স্পিড যদি সেম থাকতো, ইফ ইট ইজ ইউনিফর্ম ভেলোসিটি, ইট কান্ট মুভ ইন আ সার্কুলার মোশন। ইট আরে ইজ না, কিন্তু ইম্পসিবল। আপনি তো যেটা বলেছিলেন তখন আপনার বলেছিলাম না যে স্যার যদি এটা হচ্ছে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে ওই সার্কুলার ওখানে, তখন তো আপনি বলেছিলেন যে আমরা ভেলোসিটি না বলে স্পিডও বলতে পারি, কারণ এখানে শুধু ম্যাগনিটিউডটা ম্যাটার করে, ডাইরেকশনটা ম্যাটার করে না। না না, তুমি গোলাচ্ছ, এটা অন্য কোনো কিছুতে বলেছিলাম, তার সাথে এখানে ম্যাচ করে দিচ্ছ। আমি এরকম কিছু বলেছিলাম বাকি বাকি স্যার, সোনালি বা রিদা? আপনি তো বলছেন যে যদি স্পিডটা চেঞ্জ করা হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইয়ে হবে, কিন্তু যদি ওটা সার্কুলার পথে ইয়ে করা হয় তাহলে তাহলে ওটা ইলেকট্রোম্যাগনেটিক কিছু হবে না। ও আচ্ছা, না না না, তুমি একটা অন্য প্রশ্ন করেছিলে। তুমি বলেছিলে যে একটা ওয়্যারকে যদি আমি বেন্ড করি, তাহলে ওর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা পাস করছে তখন কি সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? তখন আমি বলেছিলাম যে না, ওইটার কেসটা একটু আলাদা। তার কারণ হচ্ছে যে এইখানে ওই ইলেকট্রনটা মানে যখন কারেন্ট ফ্লো করছে, তখন গল্পটা একটু আলাদা হয়ে যায়। সেটা কমপ্লেক্স বলে তখন সেটা আমরা বলিনি, এখনো বলছি না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে ইফ দেয়ার ইজ এ সার্কুলার মোশন, ওখানে অ্যাক্সিলারেশন আছে মানেই তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। কারণ ভেলোসিটি চেঞ্জ হওয়ার দুটো উপায় আছে, একটা হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হওয়া, আর একটা হচ্ছে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হওয়া। এইখানে এইখানে এই ইলেকট্রনটার ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না। একটা অরবিটে ঘোরার সময়, ধরো আর্থ সানের অ্যারাউন্ডে যে ঘুরছে, তার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা বছর সেম টাইমে শেষ হয়, ঠিক আছে? কিন্তু এর ডিরেকশন মানে এই মুহূর্তে এই ইলেকট্রনটার ভেলোসিটির ডিরেকশন এই দিকে, মানে এর এর ট্যানজেন্ট বরাবর। কিন্তু পরের মুহূর্তেই এর ট্যানজেন্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ফলে সার্কুলার মোশনে ঘুরলে পরে ওর ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ হ্যাঁ, ওয়াই দের এক্সিস্ট অ্যাক্সিলারেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার, কিন্তু স্যার একটা জিনিস বলবো। হ্যাঁ হ্যাঁ, স্যার ওয়্যারকে যখন আমরা পেঁচিয়ে যখন আমরা হচ্ছে কারেন্ট অন করি, তখন তো ওই ইলেকট্রিসিটিটা হচ্ছে বারবার ওর ভেলোসিটিটা চেঞ্জ করে না, তাহলে ওটা ঠিক 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 কথা, ঠিক কথা, তুমি ঠিকই বলছো। কিন্তু তুমি যে এক্সপ্লেনেশনটা চাইছো যে ওখানে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইয়ে হবে, সেইটা বলতে গেলে মানে সেটা ঠিক আছে, আমি বলবো, মানে সেটা আমি আমি মাথায় রাখলাম। সেটা একদিন একটু সময় নিয়ে বলবো। মানে সেটা এটার সাথে কতগুলো জায়গায় ডিফারেন্স আছে। বাট তুমি যেটা যে প্রশ্নটা করছো, সেই প্রশ্ন ঠিক প্রশ্ন, যে ওখানে যদি আমি একটা ওয়্যারকে পেঁচিয়ে দিই, তাহলে ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা যাচ্ছে, ওটা তো একটা সার্কুলার মোশন করছে, তাহলে তখন কি তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে পাবো? উত্তর হচ্ছে যে দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো, কিন্তু সেটার মধ্যে একটুখানি নুয়ান্স আছে, একটু একটু সূক্ষ্মতা আছে, সেগুলো আমরা দেখবো পরে। তুমি জিজ্ঞেস করেছো যখন, আমি এটা উত্তর দেবো, ঠিক আছে? ঠিক আছে। বাট আপাতত যদি ভাবি যে তাহলে একটা ইলেকট্রন, যে একটা চার্জ পার্টিকেল, সে একটা রোটেশনাল মোশন করছে, মানে দেয়ার ইজ এ অ্যাক্সিলারেশন। ইফ দেয়ার ইজ এ অ্যাক্সিলারেশন, চার্জ পার্টিকেল উইথ অ্যাক্সিলারেশন, ইট উইল রেডিয়েট ইটস এনার্জি অ্যাজ আ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো আমরা যদি লিখি ইলেকট্রন being a charge particle moving in a circular path must have acceleration. Thus, it should continually emit its energy through বা as electromagnetic radiation. ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এই ইলেকট্রনটার এনার্জি যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে কন্টিনিউয়ালি সে ছাড়ে, তাহলে দুটো ঘটনা ঘটা উচিত। এক নম্বর হচ্ছে যে এই ইলেকট্রনটা ধীরে ধীরে এনার্জি লুজ করবে, কারণ ওর এনার্জি তো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দিয়ে ছেড়ে দিচ্ছে, তাই না?
ধীরে ধীরে লুজ করবে। দ্বিতীয়ত হচ্ছে ও কন্টিনিউয়ালি এনার্জিটা ছাড়ছে, তার মানে লাইক সান, আমি এর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ব্রডার স্পেকট্রাম পাবো। মানে ও প্রথমে একটা হায়ার এনার্জি থেকে শুরু করলো, হায়ার এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক দিচ্ছে, এবং যত টাইম যাচ্ছে ওর এনার্জি কমছে, ফলে ও লোয়ার এনার্জিতে যাচ্ছে, ফলে আমি আমি দেখতে পাবো যে একটা হায়ার এনার্জি, মানে খুব হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে শুরু করে আস্তে আস্তে লো হতে থাকবে, এবং সেটা কন্টিনিউয়ালি হবে, তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তাই না? ইট ইজ কাইন্ড অফ লাইক যে একটা একটা 500 লিটার্স এর ওয়াটার ট্যাঙ্ক আছে, তাকে তুমি জল দিয়ে ফিল আপ করলে, তলায় একটা ফুটো করে দিলে, এবার ফুটো দিয়ে যে জলটা বেরোচ্ছে তার ভেলোসিটি তুমি যদি ক্যালকুলেট করো, মানে প্রতি মুহূর্তে, তাহলে তুমি দেখতে পাবে যে ওর প্রথমে খুব হাই ভেলোসিটি দিয়ে জল বেরোচ্ছে, আস্তে আস্তে ভেলোসিটিটা কমছে, মানে লেটস ওর ভেলোসিটি 10 থেকে শুরু হলো, এবার 10 থেকে পুরো 0 হবে, এবং 10 থেকে 0 কন্টিনিউয়ালি হবে। এরকম নিশ্চয়ই হবে না যে ওর ভেলোসিটি 10, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, এরকম নিশ্চয়ই হবে না, তাই না? 10 থেকে আস্তে আস্তে 10, 9.9, 9.8, এরকম করতে করতে 9 হবে, দেন 8 হবে, দেন 7 হবে, এন্ড সো অ্যান্ড সো ফোর্থ, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? সবাই সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, সো এইটা যদি সত্যি হয় যে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সে সার্কুলার মোশন করছে, তার মানে এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে তার এনার্জিকে এমিট করবে, এবং সেটাও একটা কন্টিনিউয়াল এমিশন, অর্থাৎ প্রথমে ইলেকট্রনটার যা এনার্জি থাকবে সেই অনুযায়ী সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে, এবং যত এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে তত তার এনার্জি কমবে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাও কমতে কমতে যাবে, এবং এ ওই যেখান থেকে শুরু করবে সেখান থেকে যেখানে গিয়ে পৌঁছবে, মানে 0-তে গিয়ে পৌঁছাবে, তার মাঝখানে সমস্ত ভ্যালু সে দিতে দিতে যাবে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে যে সে যত এনার্জি লুজ করবে তত তার সার্কুলার পাথটা ছোট হতে থাকবে, ইভেনচুয়ালি এরকম স্পাইরাল হয়ে গিয়ে সে নিউক্লিয়াসের ওপর পড়ে যাবে। এক্ষেত্রে ধপাস করে পড়লো না ঠিকই, কিন্তু ঘুরতে ঘুরতে পড়ে গেল, ফলে এখান থেকে ইলেকট্রনটা শুরু করেছিল, যত এনার্জি লুজ করছে তার রেডিয়াস ছোট হতে 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 আলটিমেটলি এখানে গিয়ে পড়ে গেল। এটা হওয়া উচিত। তার মানে দুটো কনক্লুশন কি হওয়া উচিত এইটা? এক নম্বর হচ্ছে we should get a continuous electromagnetic spectrum। এই কথাটা বুঝতে পেরেছি তো? কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে কি বুঝতে চাইছি একটু সবাই বলো তো, মানে সবাই বুঝতে পেরেছে কিনা? স্যার, ওটা ঘুরতে ঘুরতে মাঝখানে কিভাবে চলে আসবে? সেটা আসছি পরে। আমি আমি বলছি 1 নম্বর পয়েন্টে কি আমরা বুঝতে পেরেছি যে কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই কথাটার মানে? হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে কি যে ইলেকট্রনটা এনার্জি লুজ করবে, এনার্জি লুজ করলে পরে ওর মানে কি হবে খেয়াল করে দেখো, যে ওর যদি এনার্জি লুজ করে, তার মানে কি আগে যত ভেলোসিটিতে ঘুরছিল এখন তার থেকে কম ভেলোসিটিতে ঘুরবে, তাহলে কম ভেলোসিটিতে ঘুরলে ওর করেসপন্ডিং সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা ওর অ্যাট্রাকশনের সাথে ব্যালেন্স করছিল, সেইটা কমে যাবে, তার মানে অ্যাট্রাকশন একটু জিতে যাবে। এইটা তো ইলেকট্রনের চার্জ আর নিউক্লিয়াসের চার্জ তো বাড়ছে কমছে না, ফলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন তো সেমই থাকছে, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমে যাচ্ছে, বাইরের দিকের ফোর্সটা কমে যাচ্ছে, যেহেতু এনার্জি কমে যাচ্ছে, দাস ভেলোসিটি কমে যাচ্ছে, ফলে এ আরেকটু ছোট কাছে এসে ঘুরতে থাকবে, দেন আরো এনার্জি কমবে, এই করতে 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 কন্টিনিউয়ালি সে গিয়ে আলটিমেটলি নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। এবার বোঝা গেল? কি বললে? শুনতে পেলাম না। হ্যাঁ স্যার। ওকে, সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে উই শুড গেট আ কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। 2 নম্বর হচ্ছে যে eventually the electron will কি বলবো will না, ইভেনচুয়ালি কথাটা আগে দেওয়া ঠিক হয়। The electron will reduce its energy thus
velocity got reduced, and eventually it will fall on into the nucleus due to electro due to electrostatic force of attraction, ঠিক আছে, in a spiral motion, ঠিক আছে। এই স্পাইরাল মোশনটা হচ্ছে কেন, কারণ এই রেডিয়াসটা যে কমছে সেটাও গ্র্যাজুয়ালি কমছে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি কমছে। সো এই দুটো হচ্ছে আমাদের মেন কনক্লুশন পয়েন্ট এখান থেকে, ঠিক আছে। তাহলে যদি রাদারফোর্ডের মডেল সত্যি হয় তাহলে আমাদের এই দুটো অবজারভেশন পাওয়া উচিত, যে আমরা একটা কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পাওয়া উচিত, এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর গিয়ে স্পাইরাল মোশন করতে করতে গিয়ে নিউক্লিয়াসের উপর পড়ে যায়। এবার যদি একটা ইলেকট্রন গিয়ে নিউক্লিয়াসের মধ্যে পড়েই যায় তাহলে অ্যাটমটা আর এক্সিস্ট করবে না। অ্যাটমটাই এক্সিস্ট করবে না। এবং লোকজন ক্যালকুলেট করেছে যে যদি এই ঘটনাটা ঘটে তাহলে হাউ মাচ টাইম ইট উইল টেক ফর আ হাইড্রোজেন অ্যাটম টু কোলাপস, মানে হাইড্রোজেন অ্যাটমের তো একটা ইলেকট্রন, তাহলে ওই একটা ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে পড়তে কতক্ষণ সময় লাগবে। সো টাইমটা ক্যালকুলেট করে দেখা গেছে, ঠিক আছে। কি বলবো, if we determine if we estimate the time take to the electron fall, কি সব ইংরেজি লিখছি, the time take to happen this লিখি, happen this event, then we will have a value of 10 to the power minus 8 সেকেন্ড, ঠিক আছে। সো একটা অ্যাটম ক্রিয়েট হওয়ার 10 to the power minus 8 সেকেন্ডে it should collapse. If Rutherford's model is correct, then একটা অ্যাটম সৃষ্টি হওয়ার 10 to the power minus 8 সেকেন্ড পর it should collapse. বাট সেটা কি সত্যি কোলাপস করে? যদি কোলাপস করতো তাহলে রাদারফোর্ডই থাকতো না রাদারফোর্ডের মডেল তৈরি করার জন্য, তাই না? 10 to the power 8 সেকেন্ড মানে তো কিছুই না আমাদের টাইম স্কেলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে রাদারফোর্ডের মডেলে একটা ঝামেলা আছে, অ্যাটম গুলো তো আলটিমেটলি সার্ভাইভ করছে, ঠিক আছে। এবং আরেকটা যেটা 1 নম্বর পয়েন্ট, এটা তো 2 নম্বর পয়েন্টের কাউন্টার দেখলাম, 1 নম্বর পয়েন্টের কাউন্টার হচ্ছে যে এই যে আমরা একটা কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পাওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা একটা ডিসক্রিট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ কিছু স্পেসিফিক ওয়েভলেন্থই পাওয়া যায়, সব ওয়েভলেন্থ কন্টিনিউয়ালি পাওয়া যায় না। মানে একটা অ্যাটমের যদি আমি স্পেকট্রোস্কোপি করি, এই স্পেকট্রোস্কোপি বলতে আমি কি বোঝাচ্ছি এটা আমরা পরের দিন ডিসকাস করব, তাই জন্য 1 নম্বর পয়েন্টে আমি প্রথমেই এখনই সবটা বুঝে উঠতে পারবো তা না, কিন্তু আমরা যেহেতু এইটা বুঝেছি যে কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে কি, we should get a continuous electromagnetic spectrum if Rutherford's model is appropriate. But what we actually get, and we'll see, যে আমরা অ্যাকচুয়ালি যেটা পাই সেটা হচ্ছে যে একটা ডিসক্রিট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ কিছু স্পেসিফিক ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাই আমরা, আর বাকিগুলো পাই না। তাহলে এই দুটো অবজারভেশনই আমার অ্যাকচুয়াল যা হওয়ার কথা থিওরিটিক্যালি সেটাকে কাউন্টার করছে,
সেটার কন্ট্রাডিকশন তৈরি করছে। তার মানে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে রাদারফোর্ড মডেল is not the ultimate. তো স্যার কোনটা আলটিমেট? হুম কোনটা আলটিমেট? বলছি ultimate truth about atomic structure, atomic model. কোনটা আলটিমেট? there is nothing such thing called ultimate or absolute, ঠিক আছে? মানে রাদারফোর্ডের পর আমরা বোর পড়বো, বোরের পর খানিকটা সোমারফিল্ড পড়বো, পড়ে থেমে যাব, ঠিক আছে? মানে রাদারফোর্ডের পর বোর একটা কমপ্লিটলি নতুন, মানে একদম গোটা জিনিসটা প্রায় নতুন করে সাজাবে, যদিও বেসিসটা সেমই থাকবে কিন্তু নতুন করে সাজাবে। আবার সোমারফিল্ড বোরের মডেলটাকে আরেকটুখানি মডিফাই করবে। বোরের মডেলটাকে আমরা লোয়ার লেভেলের ক্ষেত্রে বলতে পারি যে বোরের মডেলটাই হচ্ছে মোটামুটি ভাবে কাজ চলে যাওয়ার মতো, এবং বোরের সাথে যদি আমরা সোমারফিল্ডের মডিফিকেশনটাকে একটুখানি ধরে নিই তাহলে ওইটাই মোটামুটি আমাদের জন্য আলটিমেট হবে। কিন্তু হিউম্যান সিভিলাইজেশনের কাছে ওটা আলটিমেট নয়। এখনো আমরা অ্যাটমের প্রপার স্ট্রাকচার নিয়ে কথা বলে যাচ্ছি, যে কিরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম, এবং দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট মডেল, মোস্ট সফিস্টিকেটেড মডেল। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখন আর অ্যাটমের স্ট্রাকচার নিয়ে যত না বেশি কথা হয়, অবশ্যই হয় এখনো, কিন্তু তার থেকেও বেশি কথা হয় হচ্ছে এই যে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাচ্ছি, ইলেকট্রন প্রোটন নিউট্রনকেও কি ভাঙা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, ভাঙা যায়। তাহলে ওদেরকে ভেঙে আমরা কি পাই, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? সো দের ইজ নাথ, আমাদের আমাদের ইউনিভার্স অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি ফান্ডামেন্টালি, তার কোনো অ্যাবসোলিউট উত্তর এখনো পর্যন্ত নেই, এবং মোস্ট প্রবাবলি থাকবেও না। সবসময় আজ থেকে 2000 বছর পরেও যদি হিউম্যান সিভিলাইজেশন বেঁচে থাকে, তারা তো আরো অনেক কিছু আবিষ্কার করবে। মেবি তারা স্ট্রিং থিওরিকে জাস্টিফাই অথবা নালিফাই করে দেবে, যে না এটা হয় না, অথবা হ্যাঁ এটাই হয়। কিন্তু তারপরেও একটা নতুন ইয়ে থাকবে যে আচ্ছা তাহলে স্ট্রিং যদি এক্সিস্ট করে তাহলে স্ট্রিং এর ভেতরে কি আছে, ঠিক আছে? ফলে এইটা আমাদেরকে বুঝে নিতে হবে। সায়েন্সের একটা বেসিক প্রিন্সিপাল, একটা সিস্টেম নিজেকে মেজার করতে পারে না, ঠিক আছে? অর্থাৎ একটা চায়ের কাপের ভেতরে যে চা গুলো আছে, সেই চায়ের মলিকুল গুলো নিজেরা ওই চায়ের কাপের টেম্পারেচার মেজার করতে পারবে না, ঠিক আছে? এটা একটা বেসিক প্রিন্সিপাল, যে একটা সিস্টেম, ইউ ক্যান নট মেজার সামথিং অফ আ সিস্টেম উইদিন ইটসেলফ। তাহলে ইউনিভার্সের মতো ভেতরে যদি আমরা থেকে থাকি, ইউনিভার্সের ভেতরে থেকে ইউনিভার্স সম্পর্কে আলটিমেট ট্রুথ পাওয়া ইজ ইম্পসিবল, কাইন্ডা ইম্পসিবল। যদিও এটাও একটা ব্যাপার, যা যেই মুহূর্তে আমি বলে দেবো ইম্পসিবল, সেই মুহূর্তে আমি আবার একটা আলটিমেট ট্রুথই বলে দিচ্ছি যে পাওয়া যাবে না, এটা সত্যি। আমি সেটাও জানি না, ঠিক আছে? সো ইট ইজ বেটার টু সে এই পর্যন্ত আমরা এতটুকু আবিষ্কার করেছি। ওই আবার সেই অবজেক্টিভ পার্সপেক্টিভ ভার্সেস সাবজেক্টিভ পার্সপেক্টিভ, ঠিক আছে? সো অবজেক্টিভলি আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা আমাদের এই লেভেলের জন্য আমরা বোর এবং সোমারফিল্ড এই জায়গায় দাঁড়াবো। আর একটু বড় হলে পরে আরো কিছু মডেল, আরো কোয়ান্টাম মেকানিক্যালি আরো অ্যাডভান্স জিনিসপত্র জানানো হবে। আবার তোমরা বড় হয়ে ওই পর্যন্ত যেতে যেতে আবার নতুন জিনিস আবিষ্কার হয়ে যাবে, মানে নতুন আরেকটু সফিস্টিকেশন ইত্যাদি হবে। কিন্তু মোটামুটি এখন অ্যাটমিক মডেলটা মোটামুটি এস্টাবলিশ আমাদের সামনে, যে অ্যাটম কিভাবে ফাংশন করে, কিন্তু তার ভিতরের জিনিস নিয়ে আমরা এখন বেশি কথা বলছি, ঠিক আছে? সো দিস ইজ ইট। রাদারফোর্ডের মডেলের ঝামেলাগুলো আমরা আবিষ্কার করলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাদারফোর্ডের কি বলে, রাদারফোর্ড থেকে আমরা বোরের অ্যাটমিক থিওরি যাবো। সো নেক্সট ক্লাস হচ্ছে বোরস অ্যাটমিক মডেল, ঠিক আছে? চলো যাও, ছুটি। কিছু প্রশ্ন আছে? না স্যার। প্রশ্ন না থাকলে ছুটি।